জেসমিন দেখলেন খুব সুন্দর একটা জিন তার কাছে এসে বলছে, জেসমিন আমি এসেছি, চলো আমার সাথে চলো। এরকম একটা স্বপ্নে ঘুম ভেঙে যায় জেসমিনের। ওর ঘুম ভাঙতেই পাশে থাকা বান্ধবী আশা বলে ওঠেন, কিরে কি হলো, হঠাৎ এরকম ঘুম থেকে চমকে উঠলি যে? তোর জন্য তো আমারও ঘুম ভেঙে গেল, ভয় পেয়েছিস নাকি? বান্ধবীর কথা জেসমিন বললেন, আরে না, ভয় পাইনি। তোকে বলেছিলাম না আমি মাঝে মাঝে একটা স্বপ্ন দেখি, কেউ আমাকে ডাকে তার সাথে যেতে বলে। আজকেও সেই স্বপ্নটা দেখেছি, ওই জিনটা আমাকে ডাকছিল। আচ্ছা, তোর স্বপ্নে আসা ওটা যে জিন তুই কিভাবে জানলি? আমি জানি ও মানুষ না। ও মানুষ হলে আমার শরীরে তাবিজ থাকা অবস্থায়ও আমার স্বপ্নে আসতে পারে না। আমি স্বপ্নে সেই জিনটাকে দেখতে পারি বলে মা বাবা আমাকে একটা তাবিজ পরে থাকতে বলে সব সময়। কিন্তু দেখ না, আজকে তোদের এলাকায় ওই পাহাড়ের ঝর্ণা দেখতে গিয়ে তাবিজটা হারিয়ে ফেলেছি। আমার শরীরে তাবিজ নেই, আর আজকে স্বপ্নে সেই জিনটা আসছে। দেখ জেসমিন, তুই আমার বান্ধবী, 2 দিন পর আমার বোনের বিয়ে, তাই তোকে আমার বাড়িতে নিয়ে আসছি। তোর মা বাবা আমাকে কত বিশ্বাস করে বল। এখন তুই এখানে আসার পর তোর কিছু একটা হয়ে গেলে তোর মা বাবাকে কি বলবো বল? তুই একটু সাবধানে চলাফেরা করবি। আমাদের এলাকাটা পাহাড়ি, হ্যাঁ জায়গাটা খুব সুন্দর, তাই বলে একা একা কোথাও যাবে না। কোথাও যেতে ইচ্ছে হলে আমাকে বলবি, আমি সাথে নিয়ে যাব। ঘুমা এখন, অনেক রাত হয়ে গেছে। এই বলে দুজনে আবারও ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পর জেসমিন আবারও স্বপ্নে সে ওই সুন্দর জিনটাকে দেখলেন যে ওকে তার কাছে ডাকে। এরকম স্বপ্নে পরের দিন সকালে ঘুম ভেঙে যায় জেসমিনের। সকালবেলা ব্রাশ করতে করতে জেসমিন আশাকে বলল, আশা ওই শোন না, বলছিলাম জিনেরা এত সুন্দর হয় কেমনে রে? জেসমিনের মুখে কথাটা শুনে আশা বললেন, সকাল সকাল কি মাথা খারাপ হলো নাকি তোর? কি সব বলছিস, জিন কোথা থেকে আসলো? আরে মাথা ঠিক আছে, কালকে ঘুমানোর পরে আবারও সে জিনটাকে দেখেছি। খুব সুন্দর দেখতে জানিস, কিন্তু স্বপ্নে দেখে কি আর শান্তি হয়? আমার সামনে তো আসে না কখনো, সামনে আসলে মন ভরে দেখতাম, গল্প করতাম। এদিকে তখনই আশার মা এসে বলল, কাকে দেখার কথা বলছো মা? আশার মায়ের মুখে কথাটা শুনে জেসমিন বললেন, না মানে কারো কথা না আন্টি, আমরা তো গল্প করছিলাম। জেসমিনের কথায় আশার মা বললেন, ও ঠিক আছে মা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো নাস্তা করতে, আমি তোমাদের জন্য নাস্তা রেডি করেছি। কথাটা বলে চলে গেলেন উনি চলে যাওয়ার পর জেসমিন ফ্রেশ হয়ে চলে গেল নাস্তা করতে। আগামীকাল আশার বোনের বিয়ে, সে সুবাদে বাড়িতে আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে। আশাদের বাড়ির চারিদিকটা বেশ সুন্দর। সেদিন বিকেলবেলা জেসমিন আশাদের বাড়ির পাশে বসে প্রকৃতির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ জেসমিন দেখে একটু দূরে স্বপ্নে দেখা সে জিনটা ওর দিকে তাকিয়ে আছে। স্বপ্নে দেখা জিনটাকে দেখে জেসমিন কোনো কথা না বলে ওর দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে জেসমিন ওই জিনটার দিকে যতই এগিয়ে যায় সে জিনটার তার থেকে দূরে সরে যায়। এমন অবস্থায় জেসমিন বলে ওঠে, এই দাঁড়াও, তোমার সাথে কথা আছে, কে তুমি, শোনো। কিন্তু জেসমিনের কথায় কান্না দিয়ে সে জিনটা সেখান থেকে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। উফ, জিনটা চলে গেল। স্বপ্নে দেখা জিনকে বাস্তবে দেখে মনের মধ্যে আনন্দ নিয়ে জেসমিন আশাদের বাড়িতে ফিরে আসলো। জেসমিন হাসি খুশিভাবে বাড়িতে আসায় বান্ধবী আশা বললেন, কি ব্যাপার, এত খুশি কেন? খুশি হবে না, আমি যে আমার স্বপ্নের নায়ককে বাস্তবে দেখে ফেলেছি। মানে কি বলিস, কাকে দেখেছিস তুই? আমার স্বপ্নে দেখা জিনটাকে দেখেছি, কিন্তু জানিস সে আমার সাথে দেখা করেনি, আমাকে দূর থেকে দেখছিল। আমি যখন ওকে দেখলাম তখন ওর কাছে যেতেই ও পালিয়ে জঙ্গলে কোথায় যেন মিলে গেল। আশা বলল, হ্যাঁ হ্যাঁ, কি বলিস? জেসমিন দেখ, এগুলো পাগলামি করিস না, সে তো জিন না হয়ে অন্য কিছু হতে পারে। তোকে একা ছাড়াই আমার ভুল হয়েছে, এখন থেকে আমাকে রেখে কোথাও যাবি না। আরে ভয় পাচ্ছিস কেন, কিছুই হবে না। আমি চিন্তা করছি ও আমাকে দূর থেকে কেন দেখছে, সে কি আমাকে কিছু বলতে চায়? সেটা তুই আর তোর জিন জানিস। চল ভিতরে চল, আপুর গায়ে হলুদ দিবে, ভেতরে সবাই অপেক্ষা করছে। আশার কথায় মনের মধ্যে আনন্দ নিয়ে জেসমিন ভিতরে চলে গেল। বান্ধবীর আশার বড় আপুর বিয়ে উপলক্ষে তার বাড়িতে আসা। বিয়ে বাড়িতে বেশ মজা হচ্ছে জেসমিনের। সে এখানে এসে স্বপ্নে দেখা জিনটার দেখা পাবে এটা ভাবতেই পারেনি। বিয়ে বাড়িতে নানা মানুষের ভিড়েও জেসমিন কিন্তু নজর রাখছিলেন সে আবারও ওই জিনটাকে দেখতে পায় কিনা। এভাবে নজরে নজরে বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা গড়িয়ে রাত চলে আসে। রাত হওয়ায় রাতের খাবার খাওয়া শেষে আশা ও জেসমিন যখন ঘুমাতে যাবে তখন জেসমিন আশাকে বললেন, এ আশা, চল না একটু বাইরে যাই, একটু হাঁটাহাঁটি করে আসি, ভালো লাগবে। ভালো লাগবে না ছাই, তুই বাইরে কেন যেতে চাচ্ছিস জানি না বুঝি? বাইরে গিয়ে ওই জিনটাকে খুঁজবি তাই না? সবই তো বুঝিস, তাহলে চল। এই একদম না, রাতের বেলা বাইরে যাওয়া যাবে না, বিয়ে বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা আসছে, কেউ দেখলে উল্টাপাল্টা ভাববে। এখন চুপচাপ ঘুমা। ঠিক আছে, ঘুমাচ্ছি। তবে দেখে নিস, ওর সাথে আমার একদিন না একদিন দেখা হবে, আমি ওর সাথে কথা বলবো, ওর মায়াবী চেহারার দিকে তাকিয়ে থাকবো। এভাবে দুই বান্ধবী বেশ কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়ল। ঘুমানোর পর সেই রাতে জেসমিন স্বপ্নে আবারও সে জিনটাকে দেখল। সে জিনটা জেসমিনের কাছে এসে গত রাতের মতো করে বললেন, জেসমিন আমি চলে এসেছি, চলো, যাবে আমার সাথে?
সেই জিনটার কথা জেসমিন এই প্রথম সাহস করে স্বপ্নের ভিতরে সেই জিনটার সাথে কথা বলে। জেসমিন বলেন, আচ্ছা তুমি কে, আমার কাছে কেন আসো, তুমি আমার স্বপ্নে শুধু কেন আসো, আমি তোমার সাথে বাস্তবে দেখা করতে চাই। জেসমিনের কথায় সেই জিনটা বলে, সত্যি কি তুমি আমার সাথে দেখা করবে, কথা বলবে? তখন জেসমিন বলে ওঠে, হ্যাঁ আমি দেখা করব, তুমি কখন দেখা করবা বলো। জেসমিনের কথার জবাবে সে জিন বলে, ঠিক আছে আমি কালকে তোমার সাথে দেখা করব, কখন করব সেটা বুঝতে পারবা। কথাটা বলে সে জিনটা চলে যায়। এরকম একটা মিষ্টি স্বপ্ন দেখে সকালে ঘুম ভেঙে যায় জেসমিনের। সকালবেলা নাস্তা করার সময় জেসমিন আশাকে বলে, আশা এই শোন না, আজকে না কেউ একজন আমার সাথে দেখা করবে বলেছে। উফ, কখন যে তাকে মন ভরে দেখতে পাবো, কখন যে তার চোখের দিকে তাকিয়ে গল্প করতে পারবো। বান্ধবী জেসমিনের মুখে কথাগুলো শুনে আশা বললেন, দেখ আজকে আপুর বিয়ে, বাড়িতে অনেক লোকজন আছে, আজকে অন্তত কোনো পাগলামি করিস না, আমাকে সাথে না নিয়ে দয়া করে কোথাও যাবি না। আশার কথায় জেসমিন মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিয়ে খাবার শেষে চলে গেল। আশার বোনের বিয়ে আজ, বরযাত্রীরা আসবে হয়তো বিকাল বা সন্ধ্যার দিকে। বিয়ে বাড়িতে তো অনেক আত্মীয়, অনেক লোকজনের মাঝে জিনকে কোথায় পাবো, বসে বসে এখন এসব ভাবছে জেসমিন। যাই হোক, জেসমিন বিয়ে বাড়িতে ঘুরছে আর তার মনে মনে আশপাশ তাকিয়ে দেখছে জিনকে কোথাও দেখতে পারে কিনা। এভাবে আরও বেশ কিছুক্ষণ কেটে যাবার পর জেসমিন হঠাৎ করে দূরে সে জিনটাকে দেখতে পায়। সে জিন ইশারা দিয়ে তাকে ডাক দেয় আর জঙ্গলের ভিতরে ঢুকে যায়। জিনটাকে দেখে জেসমিন কাউকে কিছু বুঝতে না দিয়ে সে জঙ্গলে ঢুকে পড়ে। জায়গাটা খুব নিরিবিলি, আশেপাশে কেউ নেই। জেসমিন একটা গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে আশপাশে খুঁজতে লাগলো আর বলল, তুমি কোথায় গেলে, আমার সামনে আসো, আমাকে না কাল স্বপ্নে বললে আমার সামনে আসবা, তাহলে এখন লুকোচুরি করছো কেন, আমার সামনে আসো, আমি দেখব তোমাকে। জেসমিনের কথায় ওর পেছন থেকে মিষ্টি কণ্ঠে সে জিনটা বলে উঠল, জেসমিন এদিকে তাকাও। মিষ্টি কণ্ঠটা শুনে জেসমিন পিছনে ঘুরে দেখলেন খুব সুন্দর একজন যুবক। যুবক বলতে এটাই হয়তো সেই জিন যাকে অনেকবার স্বপ্নে দেখলেও বাস্তবে আজ সে প্রথম দেখেছে। সেই জিনকে দেখে জেসমিন এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে, চোখ যেন সরাতেই পারছে না। এমন অবস্থায় সে জিনটা বলল, কি দেখছো এমন করে? ওর কথার জবাবে জেসমিন বলল, তোমাকে দেখছি, তুমি এত সুন্দর, আমি তো চোখ ফেরাতে পারছি না। জেসমিনের কথায় জিনটা বললেন, তুমিও অনেক সুন্দর, আমাকে দেখার অনেক ইচ্ছে ছিল তোমার, সেই ইচ্ছেটা পূরণ করলাম। আচ্ছা তোমার নাম কি? জেসমিনের কথায় সে জিনটা বলল, আমার নাম ইয়ামিন। ইয়ামিন, বাহ, নামটা অনেক সুন্দর, ঠিক তোমার মতো। ইয়ামিন জিন, আচ্ছা এই বিয়ে বাড়িতে থাকবা কতদিন, বাড়িতে কবে যাবা? জেসমিন বলল, আশার বোনের বিয়ে শেষ হলে যাব। ও আচ্ছা, আমাকে এখন যেতে হবে, যাবার আগে তোমাকে কিছু কথা বলে যাই। আমার সাথে দেখা করলা, কথা বললা, এই কথাটা কাউকে বলবে না, বিশেষ করে তোমার মা বাবাকে বলবে না। ওনাদের বললে তোমার শরীরে আবারও তাবিজ বেঁধে দিবে, তাহলে আমি আবারও তোমার সাথে দেখা করতে পারবো না, তোমার স্বপ্নেও আসতে পারবো না। তাই আমার কথা আপাতত কাউকে বলবে না, কেমন? তোমার সাথে আরও অনেক কথা আছে, আমি কেন তোমার কাছে আসি, তোমাকে আমার ভালো লাগে কেন, এসব পরের বার দেখা হলে বলবো। এখন আমি চললাম, ওই যে তোমার বান্ধবী আসছে, ওকে আমার কথা বলো না। কথাটা বলে ইয়ামিন জিন বাতাসে মিলে গেল। জিন চলে যাবার পর বান্ধবী আশা সেখানে এসে উপস্থিত। আশাকে দেখে জেসমিন বলল, কিরে তুই এখানে? জেসমিনের কথার জবাবে আশা ওর দিকে তাকিয়ে বলল, আমি এখানে না, তুই এখানে দেখ, চারদিকে তাকিয়ে দেখ, এই জঙ্গলের মধ্যে কি করছিস তুই? তোকে বিয়ে বাড়িতে খুঁজতে খুঁজতে আমি পাগল প্রায়, আর তুই এখানে এসে দাঁড়িয়ে আছিস, কি করছিস বল? এখানে কার সাথে দেখা করতে আসছিস? আরে কারোর সাথে না, আসছি ঘুরতে। ঘুরতে আসছিস তাই না? তোর মা বাবাকে আজকে ফোন করে সব বলবো, তুই সে জিনটার সাথে দেখা করতে আসছিস তাই না? চল বাড়িতে চল, গিয়ে সব বলছি। এই বলে সেখান থেকে বাড়ির দিকে যাওয়ার সময় আশা বললেন, জেসমিন তোকে একটা কথা বলি, জানি কথাটা মেনে চলবি না, তবুও বলি, এই জিনদের থেকে দূরে থাক। আমরা মনে করি জিন পরীরা সুন্দর হয়, কিন্তু ওরা যে ভয়ঙ্কর হয় সেটা তো জানি না। জিনেরা আলাদা জাতি, তাই ওদের থেকে দূরে থাক। দূরে তো থাকতে চাই, কিন্তু বিশ্বাস কর, ওই জিনটাকে দেখে সব কিছু মনেই থাকে না। ওর মায়াবী চেহারার দিকে তাকালে সব ভুলে যায়। সব ভুলে গেলে চলবে না, বাড়িতে আসছি, একটু পর সন্ধ্যা নেমে আসবে, বরযাত্রীরাও চলে আসবে কিছুক্ষণ পরেই। তুই আমার সাথে সাথে থাকবি, কোথাও যাবি না। আর কোথাও গেলে সোজা তোর মা বাবাকে ফোন দিব, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ মনে থাকবে, তোকে না বলে কোথাও যাব না। আর শোন, আজকের ঘটনাটা মা বাবাকে বলিস না প্লিজ। ওকে ঠিক আছে। এই তো আমার লক্ষ্মী বান্ধবীটা। হয়েছে স্যার, ঢং করতে হবে না, চল ভেতরে চল, আপুকে বউ সাজানো হবে, দেখবি চল। কথাটা বলে দুজনে ভিতরে চলে গেল। বড় আপুর বিয়ে, বাড়িতে অনেক লোকজন। কিছুক্ষণ পর সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসলো। বরযাত্রীরাও চলে এসেছে। বরযাত্রীরা চলে আসার পর জেসমিন আশাকে বলল, আশা, এই আশা, চল না বাইরে যাই, দেখি বিয়েতে কত লোক আসলো। আশা বলল, না না, মানুষের সামনে যেতে শরম লাগে, তার চেয়ে চল নতুন দুলাভাইয়ের কাছে যাই। নতুন দুলাভাইয়ের সাথে কেউ নেই বুঝি? না, ওখানেও যাওয়া যাবে না। গেলে কি হবে? বিয়ে বাড়িতে এত লোক, বিয়েতে অনেক ছেলেরাও আসছে, ওখান থেকে একজনকে পছন্দ করে নে। জি না, আমার লাগবে না, আমার জন্য ইয়ামিন আছে। ইয়ামিন? সে আবার কে? আরে ইয়ামিন জিনটার নাম। ও, তাহলে তলে তলে ওর নামও জানা হয়ে গেছে তাই না?
কতবার করে বলেছি ওর থেকে দূরে থাক, আমার কথাই শুনছিস না, পরে বুঝবি মজা। আর এসব বাদ দে তো, চল ভিতরে যাই, বিয়ে পড়ানোর কাজ শুরু হয়েছে মনে হয়। কথাটা বলে দুজনে বিয়ে পড়ানো দেখতে গেলেন। এর বেশ কিছুক্ষণ পর খাবার ও বিয়ের সমস্ত কাজ শেষে আশার বড় আপুর বিয়ে চলে গেল। আপু চলে যাওয়ার পর বাড়িতে থাকা আত্মীয় স্বজনরা খাবার খেয়ে যে যার মতো ঘুমিয়ে পড়ল। এদিকে আশা ও জেসমিন ওরা দুজনেও খেয়ে ঘুমিয়ে পড়ল। রোজ রাতের মতো জেসমিন ভেবেছে ইয়ামিন জিন ওর স্বপ্নে আসবে, কিন্তু আজ ইয়ামিন স্বপ্নে আসেনি, বরং জেসমিনকে বাস্তবে নিয়ে এসেছে এক অজানা জায়গায়। ইয়ামিন জিনের ডাকে ঘুম ভেঙে যায় জেসমিনের। ওর ঘুম ভেঙে যেতে জেসমিন বলে, আমি কোথায়? এটা কি স্বপ্ন নাকি বাস্তব? জেসমিনের কথার জবাবে ইয়ামিন বলে, এটা বাস্তব, স্বপ্ন নয়। জেসমিন বলল, তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? আশা কোথায়? চিন্তা করো না, তোমাকে ঘুমের মাঝে নিয়ে আসছি। তোমার বান্ধবী আশা বুঝতে পারবে না, তার আগেই তোমাকে রেখে আসবো। আচ্ছা, আমাকে এখানে কেন নিয়ে আসছো? তোমার সাথে কথা বলার জন্য। আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? ভালো লাগে। তোমার মাঝে অন্যরকম একটা মায়া কাজ করে, জানি না কেন এমনটা হয়, তাই বুঝি। জানো, তোমাকে আমার ভালো লাগে। আমি তোমাকে পছন্দ করি। তোমাকে অনেক আগে আমাদের বাড়ির পাশে একটা গাছতলায় প্রথম দেখেছিলাম, তখনই তোমাকে ভালো লেগেছিল। তারপর তোমার পিছু নেওয়ায় তোমার মা বাবা একজন কবিরাজের কাছ থেকে একটা তাবিজ এনে তোমাকে পরিয়ে দেয়। তারপর থেকে তোমার স্বপ্নে বা সামনে আসতে পারিনি। জেসমিন বলল, হ্যাঁ আমার মনে আছে সব, কিন্তু তুমি আমার কাছে প্রথম যখন স্বপ্নে আসছিলা তখন আমি ভয় পেয়ে মাকে বলেছিলাম, কিন্তু পরে যখন বুঝতে পারলাম তুমি ভয়ঙ্কর নও, তুমি আমার ক্ষতি করছো না, তখন থেকে তোমাকে দেখার, তোমার সাথে কথা বলার ইচ্ছে করছিল। জেসমিন, তোমাকে আমি পছন্দ করি, ভালোবাসি। আমরা দুজনে ভিন্ন জাতির নিয়মের বাইরে গিয়ে তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি আমাদের ভালোবাসার কথাটা তোমার মা বাবা সহ কাউকে বলো না, তাহলে ওরা আমাদের আলাদা করবে। ইয়ামিনের কথায় জেসমিন মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। এদিকে ওদের কথার মাঝে দূর থেকে ভেসে আসলো ফজরের আজান হওয়ায় ইয়ামিন বললেন, আমার এখন যেতে হবে। কথাটা বলতে না বলতে জেসমিন হঠাৎ করে ঘুমিয়ে গেল। মানে হঠাৎ করে তার কি হলো সে বুঝতে পারল না। সকালে যখন তার ঘুম ভাঙল তখন সে দেখল সে ঘরে শুয়ে আছে আশার পাশে। নিজেকে রুমে দেখে জেসমিন বুঝতে পারল ইয়ামিন জিন ওকে রুমে রেখে গেছে। এই বিষয়টা জেসমিন কাউকে কিছু বুঝতে না দিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে লাগলো। স্বপ্ন দেখা জিনকে ভালোবাসবে এটা কখনো ভাবতে পারেনি জেসমিন। ইয়ামিন জিন ওকে ভালোবাসে, জেসমিনও ইয়ামিনকে পছন্দ করে, ভালোবাসে। এটা ভেবে জেসমিন সবসময় হাসি খুশি থাকায় আশা জেসমিনকে বলল, কিরে আজকে দেখি বেশি খুশি লাগছে, কারণ কি? বান্ধবীর কথার জবাবে জেসমিন বলল, কই আমি তো রোজ দিনে এরকম থাকি। না না, আমি তো বুঝি, তাই না? আজ তোকে বেশি খুশি লাগছে। তোর এই খুশির কারণ তোর ওই জিন, তাই না? সেরকমই মনে কর। দেখিস তোর হাসি মুখের কারণ জিনটা না জানি একদিন কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এমনটা বলিস না, ইয়ামিন জিন হলেও খারাপ না। তোর মাথায় খালি সবসময় খারাপ চিন্তা না। আমার ফুপুকে একবার জিনে ধরেছিল, আমি তখন বুঝেছি জিনেরা কতটা ভয়ঙ্কর ও খারাপ হয়। সবাই খারাপ হয় না, বুঝলি? এসব বাদ দে। আপুর তো বিয়ে হয়ে গেল, আমি বাড়িতে যাব কবে? বাড়িতে গিয়ে কি করবি? কালকেই তো বিয়ে হলো, আপুকে নিয়ে আসি, বাড়ি থেকে আত্মীয় স্বজনরা চলে যাক, তারপর তুই যাবি। আশার কথায় জেসমিনও তেমনটা জোরাজুরি করলেন না, কেননা এখানে থাকলে ইয়ামিন জিনের সাথে দেখা করতে পারবে, কথা বলতে পারবে। বাড়িতে গেলে সেই সুযোগ হবে কিনা কে জানে। যাই হোক, জেসমিন সবসময় অপেক্ষা করতো রাতের জন্য, কারণ রাতের বেলা ইয়ামিন তার সাথে দেখা করে কথা বলে। রোজ রাতের মতো সেই রাতেও তার ব্যতিক্রম হলো না। ইয়ামিন জিন দেখা করলো জেসমিনের সাথে। দুজনে দেখা হতেই ইয়ামিন বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার জন্য এটা নিয়ে আসছি, এটা একটা ফল, খেতে অনেক মজা, খেয়ে দেখো। ইয়ামিনের কথা জেসমিন প্রথম সেটা খেতে না চাইলেও পরে একটু মুখে নিয়ে বুঝতে পারলো আসলে এই ফলটার স্বাদ অন্যরকম। এরকম মিষ্টি ফল আগে কখনো সে খায়নি। ইয়ামিনের নিয়ে আসা ফলটা খেতে খেতে জেসমিন ইয়ামিনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তুমি কোথায় থাকো? জিনেরা কি মানুষদের দুনিয়াতে থাকে নাকি? না, আমাদের জিন রাজ্য আছে, জিনেরা সেখানেই থাকে। তবে কিছু কিছু জিন মানুষদের দুনিয়াতে, মানে গাছ, পুরনো বাড়ি, শ্মশান, পুরনো কবরস্থান এগুলোতে থাকে। আমি আমার রাজ্যে থাকি, মাঝে মধ্যে আসি তোমাদের দুনিয়াতে। ওহ, তোমার মা বাবা নেই? হ্যাঁ আছে, মা বাবা ছাড়াও পরিবারে আরও সদস্য আছে। সময় করে তোমাকে একদিন পরিচয় করিয়ে দিব সবার সাথে। তাই নাকি? আমাকে জিন রাজ্যে নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাব, তুমি যেতে চাইলে বা অনুমতি দিলে। আমার না ভয় করে, যদি কিছু হয়। কি আবার হবে? কিছুই হবে না। জেসমিন, তোমাকে একটা কথা বলি। ইয়ামিনের কথায় জেসমিন বললেন, কি কথা বলো? তখন ইয়ামিন বললেন, আমি তো তোমাকে অনেক পছন্দ করি, ভালোবাসি, তুমিও আমাকে পছন্দ করো জানি, চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ের কথা শুনে জেসমিন অবাক হয়ে বলল, এখনই বিয়ে করতে হবে? ইয়ামিন, আরও সময় যেতে দাও, আমাদের মাঝে ভালো লাগা বা সম্পর্ক আরও গভীর হোক, তারপর না হয় ভাবা যাবে এসব।
জেসমিনের কথা শুনে ইয়ামিন বলল, ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে। আমি তো জিন, আমি চাইলে জোর করে বিয়ে করতে পারি, কিন্তু তোমাকে কষ্ট দিয়ে কিছু করব না। তুমি মন থেকে রাজি হলে তখন তোমাকে বিয়ে করব। আচ্ছা, এখন তাহলে বাড়ি চলে যাই, রাত অনেক হয়েছে। আশা নিশ্চয়ই ঘুমাচ্ছে, ও জেগে আমাকে পাশে না দেখলে আবার চিন্তা করবে। কথাটা বলে ইয়ামিনের কাছ থেকে বিদায় নিয়ে জেসমিন রুমে চলে গেল। সবার চোখ ফাঁকি দিয়ে জেসমিন বাইরে গিয়েছিল ইয়ামিন জিনের সাথে দেখা করতে ও কথা বলতে। ওর সাথে কথা বলা শেষে আবারও রুমে এসে দেখলো আশা ঘুমাচ্ছে। এই দেখে জেসমিন মনে মনে ভাবল, ভালোই হলো, আশা ঘুমাচ্ছে, কিছু বুঝতে পারেনি। এই বলে ও যখনই ঘুমাতে যাবে ঠিক তখনই আশা চোখ খুলে বলল, কি ভেবেছিস আমি ঘুমিয়েছি? আমি ঘুমের ভান করেছিলাম। শুধু তাই না, আমি তোকে ফলো করেছিলাম। আমি সব দেখেছি, তুই জঙ্গলে ওই জিনটার সাথে কথা বলছিস। জেসমিন, তোকে এত করে সাবধান করার পরও জিনটার সাথে কথা বলিস, দেখা করিস। আমি কালকেই তোর মা বাবাকে বলে দিব। কথাটা বলে ঘুমিয়ে পড়লেন আশা। এদিকে ভয়ে ভয়ে জেসমিনও ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে জেসমিনের চোখে ভয়ের ছাপ। সে আশার দিকে তাকিয়ে আছে। জেসমিনের এরকম অবস্থা দেখে আশা বলল, কিরে, কি হয়েছে? এমন ভয় পেয়ে আছিস কেন? জেসমিন বলল, ভয় থাকবো না? রাতে কি বলেছিলি মনে নেই? ইয়ামিন জিনের কথা মা বাবাকে বলে দিবি। মা বাবা জানার পর তখন কি হবে সেটাই ভাবছি। এটা আগে ভাবতে পারিসনি যখন লুকিয়ে লুকিয়ে ওই জিনটার সাথে দেখা করেছিলি? কতবার করে না করেছি ওর সাথে দেখা করিস না, কিন্তু আমার কোনো কথাই শুনিসনি। এই আশা, শোন না, বলছিলাম শেষবারের মতো আরেকবার মাফ করে দে। আমি তোকে না বলে এখন থেকে কোথাও যাব না, ওই জিনটার সাথেও দেখা করব না। ঠিক তো? হ্যাঁ ঠিক। ওকে, এবারে মাফ করলাম। তোর মা বাবাকে জিনটার বিষয়ে কিছু বললাম না। এরপর আমার চোখে পড়লে কিন্তু বলে দেব। বান্ধবী আমার কথায় জেসমিন রাজি হলেন। এরপর খাবার খেয়ে দুজনেই কিছু কিছু জায়গায় ঘুরল। এভাবেই কেটে গেল দিনটা। সেদিন রাতের ঘটনা। ঘুমাতে যাবার আগে আশা জেসমিনকে বলল, এই শোন, গতরাতে তোর জন্য ভালো ঘুম হয়নি, আজ অন্তত ভালো করে ঘুমাতে দিস। রাতে কোথাও যাবি না, কেমন? ঠিক আছে, তুই ঘুমা, আমার অনেক ঘুম পাচ্ছে, আমিও ঘুমাই। জেসমিনের কথায় আশা ঘুমালেও জেসমিনের আর ঘুম আসে না। ওর মাথায় শুধু ইয়ামিন জিনের কথা ঘুরতে থাকে। কিন্তু আজ তো ইয়ামিন আসেনি, আর আসলেও হয়তো দেখা করতে পারবে না। এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে গেল জেসমিন ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছিল সে জানে না। একসময় ওর ঘুম ভেঙে যায় একটা বাচ্চা ছেলের হাসির আওয়াজ পেয়ে। হাসির আওয়াজে জেসমিনের ঘুম ভেঙে যেতে ও দেখল কোথায় যেন চলে আসছে। জায়গাটা অন্যরকম। জেসমিন এদিক সেদিক তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না, পাশে ছোট্ট বাচ্চাটা ছাড়া। জেসমিন অবাক হয়ে তার পাশে থাকা বাচ্চাটার দিকে তাকালো। খুব সুন্দর একটা কিউট বাচ্চা। এদিকে জেসমিনকে দেখে সেই বাচ্চাটি মুচকি মুচকি হাসছে। এসব দৃশ্য দেখে জেসমিন ভয় পেতে লাগলো। বলল, কে তুমি? আশা, তুই কই? আমি কোথায়? এখানে কি কেউ আছেন? জেসমিনের কথায় সেখানে ইয়ামিন জিন চলে আসলো। ইয়ামিন এসে বললেন, সারপ্রাইজ। ইয়ামিনের কথায় জেসমিন বলল, ইয়ামিন, তুমি আমাকে কোথায় নিয়ে আসছো, আর কিসের সারপ্রাইজ? তোমাকে আমাদের জিন রাজ্যে নিয়ে আসছি, এটাই সারপ্রাইজ। তোমাকে বলে নিয়ে আসলে তো ভয় পেতে, তাই না? তোমাকে আমার রাজ্যে নিয়ে আসছে আমার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তাই নাকি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম এই বাচ্চাটাকে হঠাৎ করে দেখে। ও অনেক সুন্দর দেখতে। কে ও? ইয়ামিন বলল, ও আমার বড় ভাইয়ের ছেলে, ওর নাম মোহাম্মদ সিরাজ। বাবা সিরাজ, ও তোমার আন্টির সাথে কথা বলো। সিরাজ বলল, ছোট বাবা, আমি ওনাকে মাম্মি বলে ডাকবো, আন্টি করে না। সিরাজের কথায় ইয়ামিন মুচকে একটা হাসি দিয়ে বলল, এখনো তো ওর সাথে আমার বিয়ে হয়নি, বিয়ে হলে মাম্মি বলে ডাকিস। এদিকে ছোট সিরাজের কথায় জেসমিন ওকে কোলে নিয়ে বলল, ইয়ামিন বলুক না, সমস্যা নেই। আচ্ছা চলো, আমাদের প্রাসাদে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। কথাটা বলে ইয়ামিন জেসমিনের হাত ধরে সামনের দিকে এগোতে লাগলো। আর জেসমিন দেখলেন তার চারপাশটা আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে, মানে সে জিন রাজ্যে প্রবেশ করেছে। জিন রাজ্যে প্রবেশ করার পর জেসমিন পুরো অবাক, কেননা এরকম সুন্দর জায়গা যা মানুষ কল্পনাও করতে পারে না। কল্পনায় আঁকা ছবির মতো সুন্দর জিন রাজ্য। এই সুন্দর রাজ্যের মধ্যে একটা সুন্দর প্রাসাদে ইয়ামিন জেসমিনকে নিয়ে প্রবেশ করলেন। জেসমিন সেখানে যাবার পর উঁচু লম্বা কয়েকজনকে দেখতে পেলেন। জেসমিন প্রাসাদে ওদের সামনে যাওয়ার পর ওরা জেসমিনকে উদ্দেশ্য করে বললেন, কেমন আছো? সবার কথার জবাবে জেসমিন ইয়ামিনের কাছাকাছি এসে ভয়ে বললেন, আলহামদুলিল্লাহ, ভালো আছি। জেসমিনের এমন অবস্থায় সবাই বুঝতে পারলেন ও ভয় আছে। ভয় পাবারই কথা, একটা মানুষ হঠাৎ করে জিন রাজ্যে আসলে তো ভয় পাবি। জেসমিন ভয় পাওয়ায় সবাই বললেন, ভয় পেও না জেসমিন, আমরা তোমাকে চিনি বলতে ইয়ামিন তোমার ব্যাপারে আমাদেরকে বলেছে। তোমার কথা শুনে আমরা ইয়ামিনকে বললাম তোমাকে যেন আমাদের রাজ্যে নিয়ে আসে, আমরা তোমাকে দেখব। সবার কথা শেষ হতেই ইয়ামিন সবার সাথে জেসমিনকে পরিচয় করিয়ে দিল। ইয়ামিন ওর পরিবারকে দেখিয়ে বললেন, সম্পর্কে কে কি হয়? ইয়ামিনীরা 2 ভাই। ইয়ামিন ছোট, ওর ভাইয়া বড়। বড় ভাইয়া বিয়ে করেছে, ওর 2 ছেলে আর মা বাবা। সবার সাথে পরিচয় শেষে ইয়ামিনের ভাবি জেসমিনের কাছে এসে বললেন,
চলো ভেতরে চলো। এই বলে জেসমিনকে নিয়ে একটা রুমে গেলেন। এদিকে জেসমিনের সবকিছু কেমন স্বপ্ন মনে হচ্ছিল। সে জিন রাজ্যে যাবে ভাবতে পারেনি। সে রুমে যাবার পর ইয়ামিনের ভাবি জেসমিনকে বললেন, জেসমিন তুমি এখানে বসো, একটু আরাম করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কথাটা বলে উনি চলে গেলেন। এদিকে তখনই ইয়ামিন জেসমিনের কাছে আসায় জেসমিন বললেন, ইয়ামিন আমার কেমন জানি সব স্বপ্নের মতো মনে হচ্ছে। তুমি আমাকে তোমার রাজ্যে নিয়ে আসছো। তোমার বান্ধবী আশা যদি আমাকে তার বাড়িতে খুঁজে না পায় তখন কি হবে? তখন তো সে আমার বাড়িতে আমার মা বাবাকে বলে দিবে। জেসমিনের কথায় ইয়ামিন বললেন, ভয় পেও না, তোমাদের দুনিয়াতে এখনো রাত। তোমার বান্ধবী আশা ঘুমাচ্ছে, সকাল হবার আগেই আবার তোমাকে ঘরে রেখে আসব। ইয়ামিনের কথায় জেসমিন চিন্তামুক্ত হয়ে বসে রইলেন। এদিকে ইয়ামিনের ভাবি খাবার নিয়ে আসলেন জেসমিনের জন্য। ইয়ামিনের ভাবি খাবার নিয়ে আসলে খাবার নিয়ে ভাবি বললেন, জেসমিন নাও এগুলো খাও। ভাবির কথা জেসমিন বললেন, আমার ক্ষুধা নেই ভাবি, খাবো না। এদিকে তখনই ছোট ছেলেটা সিরাজ ও জেসমিনের কাছে এসে মিষ্টি কণ্ঠে বললেন, মামুনি তুমি কি ভয় পাচ্ছ? এগুলো খেতে অনেক মজা, খেয়ে তো দেখো। কথাটা বলে সিরাজ জেসমিনকে খাবার খাওয়াই দিলেন। এদিকে জেসমিন আর না করতে পারলেন না। সে খাবার খেতে খেতে ভাবিকে বললেন, আচ্ছা ভাবি কিছু মনে না করলে একটা কথা বলি। এই যে আমি জিন রাজ্যে আসলাম তাই না, আমি তো মানুষ, আপনারা তো জিন জাতি। আমি ও ইয়ামিন একে অপরকে পছন্দ করি, ভালোবাসি। আপনারা জিন জাতি হয়েও সবাই আমাকে মেনে নিলেন, পরিবারের কেউ কিছু বললেন না। জেসমিনের এমন কথায় ভাবি মুচকে একটা হাসি দিয়ে বললেন, শোনো জেসমিন, ভালোবাসা সবার উপরে। হ্যাঁ, তোমরা মানুষ জাতি আর আমরা জিন জাতি। তোমাদের সাথে ভালোবাসা বা বিয়ে এগুলো নিয়মের বাইরে। এগুলোতে অনেক কিছুই হারাতে হয়, অনেক সমস্যা হয়। তবুও আমরা ভালোবাসাটাকে বড় চোখে দেখি। ইয়ামিন, তোমার কথা আমাদের বলায় আমরা শুরুতে অবাক হলেও মেনে নিতে না চাইলেও পরে ঠিকই মেনে নিয়েছি। আমাদের পরিবার থেকে আর কোনো সমস্যা হবে না, সমস্যা হতে পারে তোমার পরিবার থেকে। জেসমিন বলল, হ্যাঁ ভাবি ঠিক বলেছেন, মা বাবা জানলে যে কি হবে জানি না। ভাবি ও জেসমিনের কথার মাঝে ইয়ামিন বলল, জেসমিন চলো তোমাকে রেখে আসি, কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে। ইয়ামিনের কথায় জেসমিন সিরাজকে কোলে নিয়ে আদর দিয়ে বললেন, বাবা সিরাজ তুমি অনেক কিউট দেখতে। আমি তোমাকে কখনো দেখতে চাইলে তোমার ছোট বাবার সাথে যাবে আমাদের দুনিয়াতে, কেমন? কথাটা বলে ইয়ামিনের পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে আসলেন ইয়ামিন ও জেসমিন। পথে আসতে আসতে ইয়ামিন জেসমিনকে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন। এভাবে বেশ কিছুক্ষণ পর জেসমিনের আর কিছুই মনে নেই। সে মনে হয় হঠাৎ করে ঘুমিয়ে গেছে। এভাবে সে কতক্ষণ ছিল জানে না। হঠাৎ জেসমিনের ঘুম ভেঙে যায় আশার ডাকে। আশা ডাকছে, জেসমিন, এই জেসমিন, কিরে আজ এত বেলা করে ঘুমাচ্ছিস কেন? দেখ কে এসেছে, তোর বাবা আসছে তোকে নিতে। কিরে ওঠ। বান্ধবী আশার কথা শুনে জেসমিন বলল, আরে কি বলিস, বাবা এখানে আসবে কেন? আমি তো ইয়ামিনের সাথে জিন রাজ্যে ঘুরছি। জেসমিনের এমন আবল তাবল কথা শুনে আশা বললেন, চোখ খোল, তোর বাবা আসছে তোকে নিয়ে যেতে। আশার কথায় জেসমিন চোখ খুলে দেখল সত্যি সত্যি ওর বাবা রুমে দাঁড়িয়ে আছে। এই দেখে জেসমিন তাড়াহুড়ো করে ওঠে, বাবার কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, আরে বাবা তুমি এখানে কখন আসছো? জেসমিনের কথায় ওর বাবা বললেন, আসবো না, কতদিন হলো এখানে আসছিস, তোর জন্য চিন্তা হয় না বুঝি? বিয়ে তো খাওয়া হলো, বাড়িতে ফিরতে হবে না? তোর মাও তো তোর জন্য অনেক চিন্তা করছে। তা মা, তুই এত বেলা করে ঘুমাচ্ছিস কেন? তোর শরীর ঠিক আছে তো? বাবার কথা জেসমিন বললেন, না বাবা, শরীর ঠিক আছে, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলে ফ্রেশ হয়ে খাবার খেলেন। বড় আপুর বিয়ে, তাই বেশ কিছুদিন ধরে জেসমিন আশাদের বাড়িতে। বিয়ে তো শেষ, এদিকে বাবাও আসছে, তাই বাড়িতে ফিরতে হবে। এই ভেবে জামাকাপড় গুছিয়ে আশা ও তার মা বাবার কাছে বিদায় নিয়ে জেসমিন ওর বাবার সাথে বাড়িতে চলে গেলেন। বাড়িতে আসার পর জেসমিনের মন খারাপ, কেননা আশাদের বাড়িতে সে একা ছিল। ইয়ামিনের সাথে দেখা করত, কথা বলতো। ইয়ামিন যে বাড়িতে আসার পর দেখা করতে পারবে না তা কিন্তু না, এখানেও দেখা করতে পারবে, তবুও ভয় হয় মা বাবার জন্য। যাই হোক, চিন্তায় চিন্তায় বাড়িতে আসার পর সেই দিনটা কেটে গেল। সে রাতে খাবার শেষে জেসমিনের ইয়ামিনের কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলেন। মধ্যরাতে হঠাৎ করেই জেসমিনের ঘুম ভেঙে যাওয়ায় তার রুমের মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ পেল। মধ্যরাতে রুমের মধ্যে এত সুন্দর একটা ঘ্রাণ পেয়ে জেসমিন বিছানায় উঠে বসে এদিক সেদিক তাকিয়ে বলল, কেউ কি আছো এখানে? আমার রুমে কি কেউ আছো? কথাটা ভেবে জেসমিন ওর মাকে ডাকতে যাবে, এমন অবস্থায় ইয়ামিন বললেন, এই ভয় পেও না, আমি। কথাটা বলে ইয়ামিন জেসমিনের সামনে আসলো। ইয়ামিনকে দেখে জেসমিন ওর কাছে গিয়ে বলল, ইয়ামিন তুমি আসছো? জানো তোমার কথা অনেক মনে পড়েছিল। বাবা হঠাৎ করে চলে গিয়েছিল আমাকে নিয়ে আসতে, তাই আশাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসছি। কেমন আছো তুমি? জেসমিনের কথায় ইয়ামিন বলল, সে ভালো আছে। এরপর দুজনেই গল্প করতে লাগলো। ওদের গল্পের মাঝে হঠাৎ পাশের রুম থেকে জেসমিনের মা বলে উঠলেন, জেসমিন কার সাথে কথা বলিস এত রাতে? মায়ের কথা শুনে জেসমিন বলল, কই কারোর সাথে না মা, হঠাৎ ঘুম ভেঙে গেল তাই ফোন দেখছি, তুমি ঘুমাও। কথাটা বলে জেসমিন ইয়ামিনকে বলল, মা জেগে গেছে, তুমি আজ চলে যাও, কালকে এসো। জেসমিনের কথায় চলে গেলেন ইয়ামিন। ইয়ামিন চলে যাবার পর জেসমিন আবারও ঘুমিয়ে পড়ল।
পরের দিন সকালবেলা জেসমিনের মা আবারও জেসমিনকে জিজ্ঞেস করলো, কিরে, গতরাতে কার সাথে কথা বলেছিলি? মায়ের কথার জবাবে জেসমিন বলল, মা, কারোর সাথে বলিনি তো, হয়তো স্বপ্ন দেখছিলাম, স্বপ্নের মাঝে কারোর সাথে কথা বলছে কিনা এসব বাদ দাও, খেতে দাও তো। জেসমিনের কথায় ওর মা বিষয়টা সিরিয়াসলি নিলেন না। এই ঘটনার পর জেসমিন স্বাভাবিকভাবে চলাফেরা করতে লাগলো। ওর মা বাবা যেন ইয়ামিনের কথা জানতে না পারে। যাই হোক, দিনটা স্বাভাবিকভাবেই কেটে গেল। গতরাতের মতো এই রাতেও ইয়ামিন আসলেন, দুজন কথা বললেন। ওই ঘটনার পরের দিন সন্ধ্যাবেলা জেসমিনের মায়ের সাথে শুরু হলো এক অদ্ভুত ঘটনা। জেসমিনের মা হঠাৎ অস্বাভাবিক কথাবার্তা বলতে লাগলো, মনে হচ্ছে ওনাকে জিনে ধরেছে। মায়ের এমন অদ্ভুত ঘটনা দেখে জেসমিনও ভয় পেয়ে গেছে। জেসমিনের বাবা ও জেসমিন তার মাকে ধরে দোয়া কালাম পড়তে থাকে। এর ঠিক কিছুক্ষণ পর জেসমিনের মা স্বাভাবিক হলো। জেসমিন ওর মাকে জিজ্ঞেস করে, মা, হঠাৎ কি হয়েছিল তোমার? জেসমিনের কথার জবাবে ওর মা বলে, আর বলিস না মা, আমি সন্ধ্যাবেলা মাছ কাটতেছিলাম, তখন হঠাৎ দেখলাম আমার থেকে কয়েক হাত দূরে একটা কালো ছায়া আমার দিকে তাকিয়ে আছে। আমি ছায়াটিকে দেখে ওর দিকে লাইট মারায় সেটা বাতাসে মিলে যায়। তারপর থেকে আমার মাথাটা কেমন ভারী হতে থাকে। এরপর আমার কিছুই মনে নাই, আমি কি বলেছি, কি করছি কিছু জানি না। আমার মনে হয় ওই ছায়াটা কোনো জিন। মায়ের কথাগুলো শুনে জেসমিন মনে মনে ভাবেন, মাকে আবার কোনো জিনে ভর করলো। যদি ইয়ামিন আসে ওকে জিজ্ঞেস করতে হবে। এই ভেবে জেসমিন ওর মাকে বিছানায় শুয়ে দিয়ে নিজে রাতের খাবার খেতে দিলেন। রাতের খাবার শেষে জেসমিন মা বাবা ঘুমিয়ে যাওয়ার পর জেসমিন ওর রুমে এসে ইয়ামিনের জন্য অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ইয়ামিন জেসমিনের কাছে আসা। জেসমিন বলল, ইয়ামিন, তুমি আসছো? জানো, একটা ঘটনা ঘটেছে। জেসমিনের চোখে আতঙ্ক আর ভয় দেখে ইয়ামিন জেসমিনকে কি হয়েছে জিজ্ঞেস করে। জেসমিন সব খুলে বলে। জেসমিন বলে, ইয়ামিন, আজ সন্ধ্যাবেলা মায়ের উপর কোন জিন জানি ভর করেছে। জানো, মায়ের অনেক কষ্ট হচ্ছিল। উনি কি সব আবল তাবল কথা বলছিলেন। ইয়ামিন, তুমি তো জিন, তুমি দেখো না আসল ব্যাপারটা কি। জেসমিনের কথা ইয়ামিন বললেন, তুমি বসো, একদম চিন্তা করো না, আমি 2 মিনিটে খোঁজ নিয়ে আসছি। এই বলে ইয়ামিন বাতাসে মিশে গেল। আর 2 মিনিট পর আবারও চলে আসলো। ইয়ামিন সব খোঁজ নিয়ে জেসমিনের কাছে এসে বলল, জেসমিন, তুমি আমাকে যা বললা ওগুলা কি সত্যি? তোমার মায়ের সাথে কি আসলে ওসব ঘটেছে? ইয়ামিনের কথায় জেসমিন মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, সব সত্যি ইয়ামিন, কিন্তু আমি তো খোঁজ নিয়ে কিছু দেখলাম না। আমি তোমার বাড়িতে কোনো জিন পরীর উপস্থিতি দেখিনি। কোনো জিন তোমাদের বাড়িতে প্রবেশ করলে আমি সেটা বুঝতাম, কিন্তু তোমাদের বাড়িতে কোনো জিন আসেনি। কি কি বলো? কোনো জিন আসেনি মানে কি? তাহলে মা ওরকমটা কেন করলো? সেটা তো জানি না, তবে আমার জানা মতে তোমাদের বাড়িতে আজ বা এর আগেও আমি ছাড়া কোনো জিন আসেনি। ইয়ামিনের কথা জেসমিন ভাবলেন সকাল হলেই ওর মাকে জিজ্ঞেস করে নেবেন আসলে সত্যিটা কি। কথা মতো সেটাই করা হয়। সকালবেলা নাস্তা করার সময় জেসমিন ওর মাকে বলল, আচ্ছা মা, কিছু মনে না করলে একটা কথা বলি, তুমি কি কাল সন্ধ্যাবেলা আসলেই কোনো ছায়া দেখেছ? জেসমিন এমন অদ্ভুত কথায় ওর মা বলল, তা নয়তো কি, আমি মিথ্যা বলছি? তোর হঠাৎ এমনটা মনে হওয়ার কারণ কি বলতো? না মানে এমনি, তোমাকে কি কাল সত্যি কোনো জিনে ধরেছিল? জেসমিনের কথায় ওর মা বললেন, ওগো, কই তুমি? জেসমিনের বাপ, কই, এদিকে আসো, দেখো তোমার মেয়ে আমাকে সন্দেহ করছে। তোর কি মনে হয় আমি মিথ্যা অভিনয় করি? ছি ছি, মায়ের এমন কষ্টে এই কথাটা বলতে পারলি? মা, আমাকে ভুল বুঝো না, আমি এমনি বললাম কথাটা। এমনি বলবি, অন্য কথা বলতি, এসব বিষয়ে কেন বললি? তুই আমাকে সন্দেহ করছিস তাই না? ঠিক আছে, তোর সন্দেহ একসময় ভেঙে যাবে, দেখে নিস। কথাটা বলে চলে গেলেন জেসমিনের মা। এদিকে কথাটা বলে যেন বিপদে পড়লেন জেসমিন। মিছে মিছে ওর মা ওকে ভুল বুঝল। এখন কার কথা বিশ্বাস করবে? মা বলে তাকে জিন ধরেছে, ওদিকে ইয়ামিন বলে ধরেনি। এমন দোটানার মাঝে কেটে গেল সেই দিনটা। সেই দিনে আর কোনো সমস্যা না হলেও সেই রাতে জেসমিনের মায়ের সাথে আবারও শুরু হয় এক ভয়ঙ্কর ঘটনা। জেসমিনের মায়ের শরীরে আবারও সে জিনটা ভর করে আর উল্টোপাল্টা কথাবার্তা, অদ্ভুত রকম কথা বলতে থাকে। শুধু তাই না, জেসমিন ও তার বাবার সামনে জেসমিনের মা শূন্যে ভেসে ওঠে। এই দৃশ্য দেখে জেসমিন বুঝতে পারে তার মাকে সত্যি সত্যি জিনে ধরেছে। তার মা সত্যিটাই বলছে। মায়ের কথা যদি সত্যি হয় তাহলে ইয়ামিন কেন মিথ্যা বলল? এর পেছনে আসল কারণ কি? ইয়ামিন কেন মিথ্যা বলবে? ওকে জিজ্ঞেস করব। এসব মনে মনে ভাবতে লাগলো জেসমিন। এদিকে তার মায়ের শরীরে জিন ভর করায় জেসমিন ও তার বাবা তার মাকে ধরে দোয়া দরুদ পড়তে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ চলে যাবার পর জেসমিনের মায়ের ভেতরে থাকা সে জিনটা কথা বলে উঠল। সে বলল, আমি একে ছাড়বো না, একে নিয়ে যাব, অনেক কষ্ট দিয়ে মারবো একে। এরকম একটা কথা বলে সে জিনটা চলে গেল। সে জিন চলে যাবার পর জেসমিনের মা আস্তে আস্তে স্বাভাবিক হলো। জেসমিনের মা স্বাভাবিক হয়ে কান্না করতে লাগলো, কেননা সে জিনটা নাকি ওনাকে অনেক কষ্ট দিয়েছে, আঘাতও করেছে, ওনার পুরো শরীর ব্যথা করছে। মায়ের এমন অবস্থায় জেসমিন ওর মায়ের শরীর টিপে দিয়ে মাকে বললেন ঘুমাতে। এভাবে বেশ কিছুক্ষণ পর জেসমিনের মা ঘুমিয়ে গেলে জেসমিন ওর রুমে গিয়ে অপেক্ষা করতে থাকেন ইয়ামিনের জন্য। জেসমিন রেগে ইয়ামিনের দিকে তাকালো। এই দেখে ইয়ামিন বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? কোনো সমস্যা কি?
আমাকে মিথ্যা বলেছো কেন? মিথ্যা? আমি আবার কি মিথ্যা বললাম? আমি তো কোনো মিথ্যা বলিনি। তুমি কিসের কথা বলছো? তুমি বলেছো আমাদের বাড়িতে কোনো জিনের উপস্থিতি নেই, কোনো জিন আমাদের বাড়িতে আসেনি। তাহলে আজকে সন্ধ্যায় আমার মা ওরকম আচরণ করলো কেন? মা শূন্যে উঠছে। একজন মানুষ কি শূন্যে উঠতে পারে? তাও আবার আমাদের চোখের সামনে। শুধু কি তাই? মা অদ্ভুত কণ্ঠে কথা বলছিল। এগুলো কি স্বাভাবিক ব্যাপার? জেসমিনের কথাই ইয়ামিন বেশ অবাক হলেন, কেননা সে খোঁজ নিয়ে সত্যি কোনো জিনের উপস্থিতি পাননি জেসমিনদের বাড়িতে। এদিকে জেসমিন ভুল বুঝে বসে আছে। এটা দেখে ইয়ামিন বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি পুরো বিষয়টা খোঁজ নিয়ে তোমার কাছে আসছি। কথাটা বলে চলে গেল ইয়ামিন। এদিকে ইয়ামিনের অপেক্ষা করতে লাগলো জেসমিন। এভাবে অনেক অপেক্ষা করতে করতে জেসমিন ঘুমিয়ে যাবে এমন একটা সময় ইয়ামিন চলে আসলো। ইয়ামিন আশায় জেসমিন বলল, কি তোমার খোঁজ নেওয়া হলো? বলো, কি জানতে পারলে? জেসমিনের কথা ইয়ামিন বললেন, হ্যাঁ, আজকে সন্ধ্যায় তোমাদের বাড়িতে একটা জিন আসছিল। তাহলে কাল আমাকে মিথ্যা কেন বলেছিলে? মিথ্যা না, কালকে সত্যি কোনো জিন আসেনি। আজকেই প্রথম কোনো জিন তোমাদের বাড়িতে আসছে। ইয়ামিন আর কত মিথ্যা বলবা? জেসমিন, বিশ্বাস করো, আমি সব সত্যি বলছি, একটু মিথ্যা না। তোমার মাকে আজকেই একটা জিনে ধরেছে। ধরেছে বললে ভুল হবে, ধরানো হয়েছে। মানে? ধরানো হয়েছে মানে কি? বললে তো বিশ্বাস করবে না, উল্টো আমাকে দোষ দিবা। তবুও আমি খোঁজ নিয়ে যা জানতে পারলাম তাই বলি। তোমার মাকে কোনো জিন ইচ্ছা করে ধরেনি। একজন কবিরাজের মাধ্যমে তোমার মায়ের কাছে একটা জিনকে পাঠানো হয়েছে, আর এই কাজটা করেছে তোমার বাবা মা নিজেই। ইয়ামিনের মুখে কথাটা শুনে জেসমিন বললেন, মানে কি বলো? নিজেকে কেউ জিনে ধরায়? মা কেন এসব করতে যাবে? জেসমিন, আমি সত্যি বলছি, আমি খোঁজ নিয়ে দেখলাম তোমার মা বাবা একজন কবিরাজের কাছে গিয়ে ইচ্ছা করে একটা জিনকে তোমার মায়ের শরীরে ভর করতে বলেছে, যেন তুমি ভয় পাও। তোমার মনে যেন জিনকে নিয়ে ভয় সৃষ্টি হয়। জেসমিন, তুমি ভাবছো তোমার আমার কথা তোমার মা জানে না, কিন্তু ওনারা হয়তো জেনে গেছে, তাই এসব করছে। আমি যা বললাম সবই সত্যি জেসমিন। ইয়ামিন, চুপ করো, এবার বেশি বেশি হয়ে যাচ্ছে। নিজের দোষ ঢাকতে মা বাবাকে দোষী করছো। মা কি ইচ্ছে করে তার শরীরে ভর করে কষ্ট পাবে? কেউ কি কষ্ট পেতে চায়? ওই জিনটা আমার মায়ের শরীরে আসায় মা অনেক কষ্ট পায়। লোকে ঠিকই বলে জিনেরা শুধু সুন্দর না, ভয়ঙ্করও হয়। ইয়ামিন বলল, জেসমিন, দয়া করে আমার কথা একটু বিশ্বাস করো। তোমার মা বাবা এসব অভিনয় করছে। তোমার মনে যেন জিনদের নিয়ে ঘৃণা তৈরি হয়। তোমার মা বাবা বেশি কিছু করার আগে চলো আমরা বিয়ে করি। ইয়ামিন, চুপ, একদম চুপ। আমি আর একটা কথা শুনতে চাই না। তুমি দয়া করে এখন চলে যাও, অন্য সময় এসো, আমার মাথা ব্যথা করছে। জেসমিনের কথা ইয়ামিন মন খারাপ করে চলে গেল। এদিকে বিছানায় শুয়ে শুয়ে জেসমিন ভাবতে লাগলো, কোনটা আসল সত্যি, কে কার সাথে অভিনয় করছে। এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল জেসমিন। পরের দিন সকালে জেসমিন আবারও ওর মাকে বলল, মা, তোমাকে একটা কথা বলি। তুমি বা বাবা কি আমাকে কারোর সাথে কথা বলতে দেখেছো আমার রুমে? জেসমিনের কথায় ওর মা বললেন, না তো, তুই কার সাথে কথা বলছিস? কেন, তুই কি কারোর সাথে কথা বলিস? কেউ আসে নাকি তোর রুমে? না, মানে এমনি বললাম আর কি। তোমার শরীর এখন কেমন সেটা বলো। জেসমিনের কথায় ওর মা বলল, ভালো না রে, পুরো শরীর ব্যথা। যাকে জিনে ধরে সে বুঝে তার কষ্ট। ভুল করেও কেউ যেন জিনের পাল্লায় না পড়ে। আমি তো ইদানিং বেশি অসুস্থ হচ্ছি। কালকে তোর বাবার সাথে কথা বললাম। তোর বাবা ও আমি চিন্তা করছি তোর বিয়ের জন্য ছেলে দেখব। আমার কিছু একটা হয়ে যাবার আগে ভালোই ভালোই তোর বিয়েটা দিতে পারলেই হয়। মায়ের কথায় জেসমিন অবাক হয়ে বলল, বিয়ে? মা, এখনই আমার বিয়ে দিবা? হ্যাঁ, তুই তো আর ছোট না, তুই আমাদের একমাত্র মেয়ে, তোকে অনেক আদরে রাখি, তাই এতদিন বিয়ে দেইনি। কিন্তু আমার শরীরটা ইদানিং খারাপ হওয়ায় ইচ্ছে হলে তোকে বিয়ে দিয়ে দিই, একটু শান্তি পেতে। মা, যাক না আরও কিছুটা সময়। আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না, কেমন জানি লাগে। বিয়ের আগে সবারই এমন লাগে, তাই বলে কি কেউ বিয়ে করে না? বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। তোর বাবা তো অলরেডি ঘটকের সাথে দেখা করতে গেছে, দেখি কি খবর নিয়ে আসে। মায়ের কথা জেসমিন আর কিছু না বলে চলে গেল রুমে। রুমে গিয়ে ভাবতে লাগলো, মা বাবা বিয়ে দিতে চাচ্ছে, এটা ইয়ামিন জানলে কি হবে? এরকম চিন্তায় চিন্তায় কেটে গেল 2 দিন। এই 2 দিন ইয়ামিন জেসমিনের কাছে আসেনি। এদিকে এই 2 দিনে রোজ রাত হলে সে জিনটা ভর করে জেসমিনের মায়ের শরীরে, আর অনেক কষ্ট দেয়। মায়ের এমন কষ্ট দেখে জেসমিনের মনে জিনদের নিয়ে যে ভালো ধারণা ছিল সেটা নষ্ট হতে থাকে। জেসমিন মনে করে জিনেরা ভয়ঙ্কর হয়। এভাবে 2 দিন চলে যাবার পর এক রাতে জেসমিন ঘুমিয়েছিল। হঠাৎ জেসমিনের ঘুম ভেঙে যায় ইয়ামিনের ডাকে। ইয়ামিন ডাকছে, জেসমিন, এই জেসমিন, ওঠো। ইয়ামিনের ডাকে জেসমিন উঠে আশেপাশে দেখে বুঝতে পারল ইয়ামিন তাকে অন্য কোথাও নিয়ে আসছে। নিজেকে বাইরে দেখে জেসমিন বললেন, ইয়ামিন, আমাকে বাইরে নিয়ে আসছো কেন? আর 2 দিন ধরে আমার কাছে আসছো না যে? জেসমিনের কথা ইয়ামিন বলেন, এমনি আসি না, মন খারাপ। তুমি তো আমাকে ভুল বুঝছো, জানো খুব কষ্ট হয় তোমাকে হারিয়ে ফেলার ভয়ে। আমার কাছ থেকে তোমাকে ছাড়াতে অনেক চেষ্টা করারও হচ্ছে। তোমার মা বাবা আমাকে মেনে নেবে না, সেজন্য এত কিছু নাটক করছে। জেসমিন বলল, ইয়ামিন, দয়া করে আমার মা বাবাকে নিয়ে আর একটা কথা বলবো না। মানুষ কখনো ইচ্ছে করে ক্ষতি ডেকে আনে না। আমার মা বাবাকে আমি অনেক বিশ্বাস করি। কিছুদিন ধরে মায়ের সাথে অনেক খারাপ হচ্ছে, সে জিনটা মাকে অনেক কষ্ট দিচ্ছে, এসব চোখের সামনে দেখছি। আর তুমি বলছো মা নাটক করে? এসব কথা কিভাবে বলতে পারো? ইয়ামিন বলল, আচ্ছা ঠিক আছে,
তোমার মায়ের কথা আর বলবো না। আমি তো তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, তাই না? চলো আমরা বিয়ে করি। মাথা নিচু করে জেসমিন বলল, সেটা আর সম্ভব না, কেননা মা বাবা আমার বিয়ের জন্য ছেলে দেখছে, হয়তো বিয়ে দিয়ে দিবে। কি? তোমার বিয়ের জন্য ছেলে দেখছে মানে? জেসমিন, তুমি কি বলছো? তাহলে আমার কি হবে? আমার দিকে তাকাও, দয়া করে তুমি বিয়েতে রাজি হবে না বলো? আমি মা বাবার মুখের উপর না করবো নাকি? আর মা বাবাকে তো তোমার কথা বলতেও পারবো না, কারণ তুমি মানুষ না, তুমি একটা জিন। তুমি না আমাকে ভালোবাসো? আমার মাঝে নাকি অনেক মায়া, আমাকে দেখতে নাকি তোমার ভালো লাগে, তাহলে আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করবে কিভাবে? ইয়ামিনের কথা জেসমিন কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। এই দেখে ইয়ামিন আবারও জেসমিনকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু জেসমিন ওর মা বাবার মুখের ওপর কিছু বলতে পারবে না, সেটাই বলল। জেসমিনের এরকম কথায় ইয়ামিন অনেক মন খারাপ করে। জেসমিনকে ওর রুমে রেখে গেল। এই ঘটনার 2 দিন পর জেসমিনকে একটা ছেলে দেখতে আসলো। ছেলেটা জেসমিনকে দেখে পছন্দ হয়। ছেলের বাবা জেসমিনের মা বাবাকে বললেন, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আপনারা চাইলে কাল পরশু ঘরোয়াভাবে বিয়েটা দিতে চাই। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমাদের আর কিছু চাই না। ছেলের বাবার কথায় জেসমিনের মা বাবাও রাজি হয়ে বললেন, এটা তো বেশ ভালো কথা, তাহলে তাই হোক, আমরা রাজি। জেসমিনের মা বাবা রাজি হওয়ায় ছেলে ও মেয়ের বাবা খুশি মনে বাড়িতে চলে গেলেন। হঠাৎ করে বিয়ে ঠিক হওয়ায় জেসমিনের মন খারাপ। কি থেকে কি হচ্ছে সে যেন কিছুই বুঝতে পারছে না। জেসমিনকে দেখে যাবার পরের দিন সেই ছেলের বাবা আবারও জেসমিনদের বাড়িতে আসলো। উনি এসে জেসমিনের বাবাকে বললেন, কি মশাই, আপনারা তো খুব খারাপ মানুষ, নিজের বিবাহিত মেয়েকে আবার বিয়ে দিতে চাচ্ছেন। কালকে আপনার মেয়েকে দেখে বিয়ে ঠিক করে বাড়িতে যাবার পর একজন মুরব্বি করে লোক আসে। উনি এসে বলে, আপনার মেয়ের নাকি আগেও একবার বিয়ে হয়েছে, ওর নাকি একটা বাচ্চাও আছে, বিবাহিত মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দেব না, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ক্যান্সেল। কথাটা বলে সেই লোকটা চলে গেল। এদিকে জেসমিনের বাবা হা হয়ে দাঁড়িয়ে রইলেন, কেননা তাকে কিছু বলার সুযোগই দিল না। কে এমন দাহা মিথ্যা কথা বলে বিয়েটা ভেঙে দিল? জেসমিনের বাবা বিষয়টা না বুঝে জেসমিন বুঝল। ইয়ামিন নিশ্চয়ই একজন মুরব্বী মানুষের রূপে ওনার কাছে গিয়ে বলছে, আমি বিবাহিত, একটা বাচ্চা আছে, যেন বিয়েটা ভেঙে যায়। জেসমিনের বিয়ে তো ভেঙে গেল। বিয়ে ভেঙে যাওয়ার কারণ ইয়ামিন, কেননা ইয়ামিন ওই লোকটার বাড়িতে গেছে মুরব্বী সেজে। ইয়ামিনের ওপর রাগ করে জেসমিন ইয়ামিনের অপেক্ষা করতে লাগলো। সেই রাতে জেসমিনের কাছে ইয়ামিন আসায় জেসমিন বলেন, ইয়ামিন, তুমি এটা কি করলা? আমার নামে মিথ্যা অপবাদ কেন দিলা? জেসমিনের কথার জবাবে ইয়ামিন বলল, আমি আবার কি মিথ্যা অপবাদ দিলাম? তুমি কি জানো না তুমি কি করছো? তুমি কোনো মানুষের রূপে ওই লোকটার বাড়িতে গেছো যার ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ওনাকে গিয়ে বলেছ আমার নাকি আগে বিয়ে হয়েছে, বাচ্চাও আছে। এটা কেন বলেছ? তো কি করব? ভালোবাসার মানুষটিকে অন্য কোথাও বিয়ে হতে দেব নাকি? তাই এসব করেছি। তাই বলে এমন অপবাদ দিবা? এখন ওরা কি ভাববে? আমি বিবাহিত, আমার বাচ্চা আছে। ওরা আমার মা বাবাকে অপমান করেছিল, তোমার জন্য এসব করেছে। আমি তোমার বিয়ে অন্য কোথাও হতে দিব না, কারণ আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। এখন তোমার বিয়ে ভাঙতে যা করা লাগে আমি করব। ইয়ামিন, এসব পাগলামি করো না, আমি মা বাবার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবো না। তুমি এখন চলে যাও। ইয়ামিন, আমি ঘুমাবো। জেসমিনের এমন ব্যবহারে ইয়ামিন যেন বিশ্বাসই করতে পারে না এটা কি ওর সেই জেসমিন যে কিনা ওর জন্য পাগল ছিল। এখানে জেসমিনের কোনো দোষ নেই, ওর মা বাবা এই খেলাটা খেলেছে, এই জন্য জেসমিন জিনদের ভুল বুঝছে। এসব ভাবতে ভাবতে চলে গেলেন ইয়ামিন। ইয়ামিন চলে যাবার পর জেসমিনও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল। জেসমিন ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছিল সে জানে না। হঠাৎ ওর ঘুম ভেঙে যায়। সে ছোট সিরাজের ডাকে। সিরাজ ডাকছে, মাম্মি ওঠো, এই মাম্মি ওঠো। মাম্মি। ছোট সিরাজের ডাকে জেসমিনের ঘুম ভাঙতে ও দেখল সে জিন যাচ্ছে, হয়তো ইয়ামিন ওকে নিয়ে আসছে। সিরাজের ডাকে জেসমিন সিরাজকে কোলে নিয়ে বলল, বাবা কেমন আছো? সিরাজ বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো মাম্মি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা বাবা, আমাকে এখানে কে নিয়ে আসছে? ইয়ামিন বাবা নিয়ে আসছে। সিরাজ ও জেসমিনের কথার মাঝে সেখানে ইয়ামিনের বাবা মা চলে আসলেন। ইয়ামিনের মা বাবা এসে জেসমিনকে বললেন, মা জেসমিন, আমরা তোমাকে জোরাজুরি করে ভয় দেখিয়ে কিছু বলতে চাই না, শুধু এটাই বলবো, ইয়ামিন তোমাকে অনেক ভালোবাসে, তুমি ইয়ামিনকে বিয়ে করো। তোমার মা বাবাকে বলো ওরা যেন তোমার জন্য ছেলে না দেখে, অন্য কোথাও যেন তোমাকে বিয়ে না দেয়। কথাগুলো বলে ইয়ামিনের মা বাবা চলে গেল। ওরা চলে যাওয়ার পর জেসমিনের কাছে আসলেন ইয়ামিনের ভাবি। ভাবি এসে জেসমিনকে বললেন, জেসমিন, কিছু মনে করো না, তোমাকে ঘুমের মধ্যে তোমার অনুমতি ছাড়া ইয়ামিন আমাদের রাজ্যে নিয়ে আসছে। ইয়ামিন আমাদের সব বলেছে। তোমার মা বাবা তোমাকে অন্য কোথাও বিয়ে দিতে চাইছে, তুমি কেন না করছো না? তুমি না ইয়ামিনকে পছন্দ করো, ভালোবাসো? ভাবির কথার জবাবে জেসমিন বললেন, ভালো তো বাসি, কিন্তু আপনারা জিনজাতি, আমরা মানুষ। আমি শুরুতে না বুঝলেও এখন বুঝি। আমার মা বাবা কখনো ইয়ামিনের সাথে বিয়ে দিবে না। ভাবি, জেসমিন, তোমার মা বাবা কিন্তু এখানে একটা খেলা খেলছে।
ইয়ামিন তোমাকে যা বলেছিল সব কিন্তু সত্যি। তোমার মা ইচ্ছা করে ওনার পেছনে জিন লাগিয়েছে যেন সেই জিন তোমার মায়ের শরীরে ভর করে আর কষ্ট দেয়। এটা দেখে তুমি যেন মনে করো জিনেরা ভয়ঙ্কর ও খারাপ হয়। ভাবি, আপনিও ইয়ামিনের মতো কথা বলছেন? আমার মা বাবাকে নিয়ে এসব বলবেন না। মা বাবা কখনো এটা করতে পারে না। আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না ভাবি। আপনি দয়া করে ইয়ামিনকে বলেন আমাকে যেন রেখে আসে। জেসমিনের কথায় ভাবি বুঝতে পারল জেসমিনকে জিন রাজ্যে নিয়ে আসায় ও বিরক্ত। তাই ইয়ামিনকে ডাক দিয়ে বলল, ইয়ামিন, ওকে রেখে আসো। ভাবির কথায় ইয়ামিন জেসমিনকে নিয়ে বাহিরে আসলেন আর বললেন, তুমি যত যাই করো না কেন, তোমার মা বাবা যতই অন্য ছেলে দেখুক, আমি তোমাকে অন্য কারো হতে দিব না। তুমি শুধু আমার। কথাটা বলে জেসমিনের কপালে হাত রাখলেন ইয়ামিন। এরপর জেসমিনের কিছু মনে নেই। সকালে ওর হুঁশ ফেরায় ও নিজেকে ওর ঘরে দেখতে পায়। সকালে হুঁশ এসে জেসমিন ভাবেন, ইয়ামিন ও তার পরিবার আমার মা বাবাকে নিয়ে এত কথা বলে কেন? মা কি আসলেই সত্যি অভিনয় করে? মা কি আসলে সত্যি ইয়ামিনের কথা জানে? এসব ভাবতে ভাবতে মায়ের কাছে গেল জেসমিন। মায়ের কাছে গিয়ে বললেন, মা, তোমাকে একটা কথা বলি। তুমি কি সত্যি জানো না আমার রুমে কেউ আসে? জেসমিনের কথায় ওর মা বলল, কার কথা বলিস তুই? তোর রুমে কে আসে? না, কেউ না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, জিনের সাথে কি মানুষের সংসার হয়? জিনের সাথে কি ভালোবাসা হয়? জিনেরা কি খারাপ ও ভয়ঙ্কর হয়? জেসমিনের কথা শেষ হতে না হতে ওর মায়ের শরীরে সেই জিনটা ভর করতে ওর মা চিৎকার করতে লাগলো। তখন ওর মাকে দেখে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে। মায়ের এমন কষ্ট দেখে জেসমিন কান্না করে ফেলল। এর ঠিক কিছুক্ষণ পর সে জিনটা চলে যাওয়ায় জেসমিনের মা স্বাভাবিক হয়ে বললেন, দেখলি তো জিনেরা কেমন হয়? আর কি কিছু বলতে হবে? না মা, আর কিছু বলতে হবে না। আমি বুঝে গেছি জিনেরা কতটা ভয়ঙ্কর হয়। জেসমিনের কথায় ওর মা বলল, সবই যেহেতু জানিস তাহলে জিনদের কথা মুখেও আনবি না। আমরা তোর জন্য ছেলে দেখছি। আজ সন্ধ্যায় অন্য একটা ছেলে তোকে দেখতে আসবে। পছন্দ হলে ওর সাথে তোকে বিয়ে দেব। মায়ের কথা জেসমিন কিছু বললেন না। এদিকে কথা মতো সেদিন সন্ধ্যাবেলা একটা ছেলে আসলো জেসমিনকে দেখতে। আগের ছেলেটার মতো এই ছেলেটাও জেসমিনকে দেখে পছন্দ করলো। জেসমিনকে পছন্দ করায় জেসমিনের মা বাবা, সেই ছেলের মা বাবা ঠিক করলেন 2 দিন পর তাদের বিয়ে হবে। 2 দিন পর বিয়ে। আগের বার বিয়েটা ভেঙে গিয়েছিল, তাই জেসমিনের বাবা ছেলের বাবাকে বললেন, ভাই সাহেব, একটা কথা বলি। 2 দিন পর আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে। বিয়ের আগে আপনার কাছে কোনো লোক গিয়ে আমার বা আমার মেয়ের নামে উল্টোপাল্টা কিছু বললে আমাকে ভুল না বুঝে আমাকে কথাটা জানাবেন। বুঝেনি তো, আজকাল মানুষ অনেক শয়তানি করে। জেসমিনের বাবার কথায় ছেলের বাবা বললেন, ভাই সাহেব, এসব বলতে হবে না, আমি সব বুঝি। সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না। আল্লাহ চান তো পরশু আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে, এটাই ফাইনাল। কথাটা বলে মিষ্টি মুখ করে ছেলে ও ছেলের মা বাবা চলে গেলেন। 2 দিন পর বিয়ে। জেসমিনের মা বাবার চিন্তা ভালোই ভালোই বিয়েটা হবে তো। এদিকে জেসমিনের চিন্তা ইয়ামিনকে নিয়ে। ইয়ামিন অন্য কারোর সাথে বিয়েটা হতে দিবে তো? জেসমিন যে ইয়ামিনকে ভালোবাসে না তা কিন্তু না, এখনো ভালোবাসে। কিন্তু জেসমিন তার মাকে জিন ধরতে দেখায় জিনের প্রতি একটু ভয় চলে আসছে। জেসমিনের ধারণা জিনেরা শুধু সুন্দর না, ভয়ঙ্কর হয়। এরকম একটা ধারণার জন্য জেসমিন অন্য কারোর সাথে বিয়ের জন্য রাজি হয়। 2 দিন পর বিয়ে। জেসমিনের মন খারাপ। জেসমিনের মন খারাপ দেখে ওর মা বলল, কিরে মা, তোর মন খারাপ? 2 দিন পর তোর বিয়ে, আমাদেরকে ছেড়ে যাবি, এই জন্য মন খারাপ করে বসে আছিস, তাই না? মায়ের কথা জেসমিন বললেন, মা, 2 দিন পর তো আমার বিয়ে। তুমি তো অসুস্থ। তোমার শরীরে সেই জিনটা কখন আসে তার ঠিক নেই। তুমি একজন হুজুর বা কবিরাজের কাছে যাও। জেসমিনের কথায় ওর মা বললেন, হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমি আজকে সন্ধ্যাবেলা তোর বাবাকে নিয়ে একজন কবিরাজের কাছে যাব। কথাটা বলে চলে গেলেন জেসমিনের মা। এদিকে মন খারাপ করে বসে রইল জেসমিন। এভাবে মন খারাপের মাঝে কেটে গেল দিনটা। সন্ধ্যাবেলা কথা মতো জেসমিনের মা বাবা চলে গেলেন একজন কবিরাজের কাছে। এদিকে জেসমিন একা বাড়িতে। জেসমিন একা থাকায় ইয়ামিন জেসমিনের কাছে আসলেন। ইয়ামিন এসে মন খারাপ করে বলল, কিভাবে পারলা অন্য কারোর সাথে বিয়েতে রাজি হতে? কিভাবে পারলা আমাকে ভুলে অন্য কারোর সংসার করার চিন্তা করতে? আমার কিছু করার নেই ইয়ামিন, আমার মা বাবার একমাত্র মেয়ে আমি। ওনারা আমাকে অনেক যত্নে রেখেছেন, কখনো বুঝতে দেননি কষ্ট কি জিনিস। সেই আমি ওদের কষ্টের বিরুদ্ধে কিভাবে যাই? আমি মা বাবার কথার বাইরে যেতে পারবো না। ইয়ামিন বলল, তাহলে আমার কি হবে? অন্য কাউকে যদি বিয়ে করবে তাহলে আমাকে ভালোবেসেছিলে কেন? আমি আগে ভাবতাম জিনেরা ভালো হয়, কিন্তু মাকে যে জিনটা ধরেছে ওকে দেখার পর বুঝলাম জিনেরা ভয়ঙ্কর ও খারাপ হয়। ইয়ামিন বলল, তোমার মা একটা মিথ্যাবাদী। আর সব জিন পরি তো খারাপ হয় না, তাহলে সবার প্রতি তোমার ভুল ধারণা কেন? তোমার মা এসব করেছে, বারবার বলছি, বিশ্বাস করছো না? বিশ্বাস করতে চাই না। ইয়ামিন রেগে চোখ বড় বড় করে ভয়ঙ্করভাবে জেসমিনকে বলল, মনে রেখো, তুমি শুধু আমার, তোমাকে অন্য কারো হতে দিব না। এটাই তাহলে তোমার আসল রূপ, তাই না? আমার বান্ধবী ও মা বাবা ঠিকই বলেছিল জিনেরা ভয়ঙ্কর হয়। এতদিন পর সেটা প্রমাণ করে দিলে, তাই না? চলে যাও ইয়ামিন, তোমার সাথে এটাই আমার শেষ কথা। কাল বাদে পরশু আমার বিয়ে হবে, হয়তো আর দেখা হবে না, কথাও হবে না। জেসমিনের কথাই ইয়ামিন চলে গেল। চলে যাবার আগে জেসমিনকে বলে গেল, যা আমার সেটা অন্য কারো হতে দিব না। এই কথাটা বলে চলে গেল ইয়ামিন। এদিকে ইয়ামিনের সাথে খারাপ ব্যবহার করা জেসমিনের মন খারাপ।
ইয়ামিন চলে যাবার কিছুক্ষণ পর জেসমিনের মা বাবা আসে কবিরাজের বাড়ি থেকে। ওর মা বাবা আসায় রাতের খাবার খেয়ে জেসমিন চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়ে। জেসমিন ঘুমিয়ে পড়ার পর ইয়ামিন জেসমিনকে নিয়ে চলে যায় তার রাজ্যে। জিন রাজ্যে নিয়ে যাবার পর ইয়ামিনের মা বাবা আবারও জেসমিনকে বুঝায়। জেসমিনকে বলে, মা, তোমাকে এত করে বোঝানোর পরও কেন অন্য কাউকে বিয়ে করতে রাজি হলে? ইয়ামিন তোমাকে পাগলের মতো ভালোবাসে। ওর ভালোবাসার তোয়াক্কা না করে তুমি অন্য কাউকে বিয়ে করবা আর আমরা সেটা মেনে নিব? এভাবে জেসমিনকে অনেক কথা বোঝানোর পর ওনারা চলে গেলেন। জেসমিনের সামনে তখন ইয়ামিন ও ইয়ামিনের ভাবি আর ছোট সিরাজ। জেসমিন ইয়ামিনকে দেখে বলল, ইয়ামিন, তোমাকে না বললাম তোমার সাথে আমার শেষ দেখা আর শেষ কথা? তারপরও কেন আমাকে তোমার রাজ্যে নিয়ে আসছো? রেখে আসো আমাকে, পরশু আমার বিয়ে। ইয়ামিন বলল, তোমার আর কোনো কথা আমি শুনবো না। এতদিন তোমাকে জিন রাজ্যে নিয়ে আসার পর আবার সঠিক সময় রেখে আসতাম, কিন্তু এখন আর না। তোমার মা বাবা যতই চিন্তা করুক, তোমাকে খুঁজে না পাক, তাতে আমার কিচ্ছু করার নেই। তোমাকে এখানে থাকতে হবে। ইয়ামিনের কথা জেসমিন বলল, তুমি কি জোর করে আমাকে আটকে রাখবে? যেটা মনে করো সেটাই, কিন্তু তোমাকে যেতে দিব না। তুমি কেন আমাকে জোরাজোরি করছো? ভালোবাসা জোর করে হয় না ইয়ামিন। তোমার প্রতি আমার ভালোবাসা ছিল, কিন্তু সেটা সময়ের পরিবর্তনে কমে গেছে। মানুষের মাঝে তো ভালোবাসা হয়, আবার ব্রেকআপও হয়। মনে করো আমাদের মাঝে সেরকম কিছু হয়েছে। আমি আমার মা বাবার কথা মতো বিয়ে করব। মা বাবা আমাকে অন্য কোথাও বিয়ে দিতে চায়, কিন্তু তুমি আর তোমার পরিবার আমার পেছনে কেন পড়ে আছো? কেন তোমরা আমার সাথে এমন করছো? কেন তুমি আমাকে অন্য কারোর সাথে বিয়ে হতে দিচ্ছ না? জেসমিনের কথাই ইয়ামিন রেগে ওর ভাবিকে বলল, ভাবি, ওরে বুঝাও, একে আমি কিভাবে আমার বউকে অন্য কারোর সাথে বিয়ে হতে দেই? ইয়ামিনের কথায় জেসমিন অবাক হয়ে বলল, বউ মানে? কাকে বউ বলছো? কাকে আবার? তোমাকে? তুমি আমার বিয়ে করাবো? না, আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যা বলছো। না, আমি যা বলছি সব সত্যি বলছি। আমি তোমার স্বামী, আর এই যে সিরাজ, যাকে আমার ভাতিজা মনে করতা, সেই ছোট সিরাজ তোমার আমার সন্তান। সিরাজ তোমার ছেলে। জেসমিন, কি? না না, আমি বিশ্বাস করি না, তুমি বানিয়ে বলছো এসব। জেসমিনের কথা ইয়ামিনের ভাবি বললেন, না জেসমিন, ইয়ামিন সত্যি বলছে। তুমি ইয়ামিনের বিয়ে করাবো। এই যে সিরাজ, ও আমার ছেলে না, তোমার ছেলে। ইয়ামিন যদি আমার স্বামী হয়, সিরাজ যদি আমার সন্তান হয়, তাহলে আমি জানি না কেন? তোমার এসব মনে নেই, কারণ তুমি স্মৃতি হারিয়েছ। তোমার একটা অতীত আছে। ইয়ামিনের ভাবির মুখে কথাটা শুনে জেসমিন বললেন, ভাবি, আপনারা আমাকে মিথ্যা বলছেন, তাই না? জেসমিনের কথা ইয়ামিন বললেন, মিথ্যা না, সব সত্যি। তুমি আমার বউ, তোমার সাথে আমার বিয়ে হয়েছে কয়েক বছর আগে। তুমি আমার সাথে কয়েক বছর সংসার করেছ। আমাদের কোল আলো করে জন্ম হয়েছে সিরাজ। ইয়ামিন ও ইয়ামিনের ভাবির কথায় জেসমিন নিজেকে ধরে রাখতে পারলেন না। সে জ্ঞান হারিয়ে ফেললেন। জেসমিনের যখন জ্ঞান ফিরল, তখন সে দেখলেন সিরাজ তার পাশে বসে আছে। জেসমিন একটা ঘরের মধ্যে শোয়া। সে জিন রাজ্যের মধ্যেই আছে। জেসমিনের জ্ঞান ফেরায় সিরাজ বললেন, মাম্মি, তুমি ঠিক আছো তো? ছোট বাবা, এদিকে আসো, মাম্মির জ্ঞান ফিরেছে। সিরাজের কথা ইয়ামিন এসে বলল, জেসমিন, তুমি ঠিক আছো তো? ইয়ামিন, তুমি আমাকে কি বললা এসব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি আমাকে বাড়িতে রেখে আসো। জেসমিন, তুমি বিশ্বাস করো, আমি তোমার স্বামী। তুমি হয়তো ভাবছো তুমি এত কিছু জানো না কেন। একটা দুর্ঘটনায় তোমার হয়েছিল এবং সেজন্য তুমি স্মৃতি হারিয়েছ। আমাকে ভালোবাসতো আমাদের জিন জাতির একটা পরী, কিন্তু আমি ওকে পছন্দ করতাম না। ওকে বিয়ে না করে তোমাকে বিয়ে করেছি বলে সেই পরীটা সুযোগ খুঁজতে থাকে তোমার ক্ষতি করার। এভাবে তোমার সাথে আমার কয়েক বছর সংসার হবার পর একদিন তোমাকে একা পেয়ে সেই পরীটা আঘাত করে। সেই পরীর আঘাতে তুমি এতটা আহত হও যে স্মৃতি হারিয়ে ফেলো। স্মৃতি হারানোর ফলে তুমি কাউকে চিনতে না, তোমার মা বাবাকেও না। দেখো, কেউ স্মৃতি হারানোর পর ডাক্তার তাকে যাই বলে সে সেটাই বিশ্বাস করে। ডাক্তার তোমার মা বাবাকে দেখিয়ে বলেছিল ওরা তোমার মা বাবা, তুমি ওটাই বিশ্বাস করেছ। ওদেরকে মা বাবা হিসেবে মেনে নিয়েছ, কিন্তু আমাদের সবার কথা তুমি ভুলে গেছ। তুমি আমাদের কাউকে চিনছ না। এই দেখে আমি নতুন করে তোমাকে দেখা দিই, নতুন করে তোমাকে আমার মায়ায় ফেলে তোমাকে ভালোবাসতে যাই। তুমিও আমার প্রেমে পড়ে যাও। সবই ঠিকঠাক ছিল, কিন্তু তোমার মা বাবা, ওনারা সবকিছু জানার পর তারা নাটক করছে তোমার সাথে। তোমার মা বাবা আমাকে ভালোভাবে চেনে জানে তুমি যে আমার বউ, এটাও তারা জানে। জেসমিন বলল, ইয়ামিন, আমি এসব সহ্য করতে পারছি না। দয়া করে আর কিচ্ছু বলো না। আমাকে মা বাবার কাছে যেতে দাও। ওদের কাছে গিয়ে আমি সবটা জানতে চাই। ইয়ামিন বলল, না, তোমাকে আরও 2 দিন থাকতে হবে এখানে। তোমার বিয়েটাকে ক্যান্সেল হোক। জেসমিন বলল, কেন? আমাকে আজকে রেখে আসো। না, বলেছি না, তোমাকে 2 দিন এখানেই আমাদের জিন রাজ্যে থাকতে হবে। আজকে তোমাকে রেখে আসলে তোমার মা বাবা তোমাকে বিয়ে দেবে। তুমি এখানেই থাকো, তোমার কোনো অসুবিধা হবে না। কথাটা বলে চলে গেলেন ইয়ামিন। এদিকে জেসমিন একা একা বসে রইল। এটা দেখে ছোট সিরাজ জেসমিনের কাছে এসে কান্না ভরা চোখে বলল, মাম্মি, সবাই কি বলছে? তুমি কি আমার মা? সিরাজের কথায় জেসমিন ওকে কোলে নিয়ে বললেন, আমি জানি না বাবা, আমার সাথে এসব কি ঘটছে, আমি কিছুই বুঝতে পারছি না। জেসমিন জিন রাজ্যে, সে চাইলেও কোথাও যেতে পারে না। তাই সিরাজ জেসমিনকে বললেন, মা, চলো না, আমার সাথে চলো। আমি তোমাকে জিন রাজ্যটা ঘুরে দেখাই, তোমার ভালো লাগবে। চলো না, মন খারাপ করে থেকো না।
সিরাজের কথায় জেসমিন বাইরে গিয়ে ঘুরতে লাগলো। বাইরে যাওয়ায় জেসমিন এদিক সেদিক তাকিয়ে দৌড়াতে লাগলো, মানে সে পালাতে চায়, কিন্তু সে যতই দৌড়ায় ঘুরে ফিরে সে একই জায়গায় আসে। জেসমিনের এই অবস্থা দেখে সিরাজ বলে, মা তুমি দৌড়াচ্ছ কেন? তুমি এখান থেকে পালাতে পারবে না তো? জিন রাজ্য থেকে কি পালানো যায়? তুমি ভয় পেও না, বাবা তোমাকে রেখে আসবে। সিরাজের কথায় জেসমিন বুঝতে পারলেন ঠিকই সে এখান থেকে পালাতে পারবে না, তাই সিরাজকে নিয়ে আবারও প্রাসাদে ফিরে গেল। এভাবে সেখানে কেটে গেল 2 দিন। 2 দিন পর ইয়ামিন জেসমিনকে রাতের বেলা তার বাড়িতে রেখে আসলো। জেসমিন বাড়িতে এসে ওর মা বাবাকে ডাক দিল। জেসমিনের ডাকে ওর মা বাবা দরজা খুলে বেরিয়ে এসে অবাক হয়ে বললেন, মা জেসমিন তুই কোথায় ছিলি মা? কোথায় হারিয়ে গিয়েছিলি? তোকে কত জায়গায় খুঁজেছি। মা বাবার কথায় জেসমিন বলল, মা বাবা আমি জিন রাজ্যে ছিলাম। জেসমিনের কথায় ওর মা বাবা অবাক হয়ে বললেন, জিন রাজ্যে? কেন, সেখানে কেন? জেসমিন বলল, সেটা আমার থেকে তোমরা ভালো জানো মা। আমাকে কে জিন রাজ্যে নিয়ে গেছে সেটাও নিশ্চয়ই ভালো জানো। জেসমিনের কথা ওর মা বাবা বললেন, তুই কি বলছিস মা? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তোকে জিন রাজ্যে কে নিয়ে গেছে সেটা আমরা কি করে জানবো? তুই 2 দিন ধরে নিখোঁজ, তোকে কত খুঁজেছি। গতকাল তোর বিয়ের ডেট ছিল, তুই হারিয়ে যাওয়ায় তোর বিয়েটাও ভেঙে গেছে। শুধু কি তাই, সে ছেলের বাবা আমাদের কত কথা শুনিয়েছে জানিস। ছেলের বাবা বলেছে তোর নাকি অন্য কোথাও সম্পর্ক আছে, তুই নাকি তোর প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিস। মা বাবা হিসেবে এসব কথা শুনতে কেমন লাগে ভাব একবার। আমরা তোর জন্য চিন্তায় আছি, আর তুই 2 দিন পর বাড়িতে এসে কী সব উল্টাপাল্টা বলছিস। মা বাবার কথা শুনে জেসমিন কিছুই বুঝতে পারছে না আসলে তার সাথে হচ্ছেটা কি। ইয়ামিন ও তার পরিবারের কথা শুনলে মনে হয় তারা সত্যি বলছে। এদিকে মা বাবার কথায় এদের ব্যবহারে মনে হয় এরা ইয়ামিনের ব্যাপারে কিছু জানে না। জেসমিনকে চিন্তিত দেখে ওর মা বাবা বললেন, মা তুই জিন রাজ্য থেকে এসেছিস, এর মানে তোকে কোনো জিন নিয়ে গেছে। সামনে বড় কোনো বিপদ হওয়ার আগে চল তোকে নিয়ে কোনো কবিরাজের বাড়িতে যাই। মা বাবার কথা জেসমিন না করলেন না, কেননা সেও জানতে চায় আসল ঘটনা কি। জেসমিন রাজি হওয়ায় ওর মা বাবা ওকে নিয়ে একজন কবিরাজের বাড়িতে গেল। কবিরাজের বাড়িতে যাওয়ার পর সেই কবিরাজ বেশ সময় নিয়ে জেসমিনকে দেখল। বেশ কিছুক্ষণ পর জেসমিনকে দেখে কবিরাজ বললেন, এর সাথে তো ভয়ঙ্কর একটা জিনের আসা যাওয়া আছে, মানে সেই জিনটা জেসমিনের কাছে আসে ভালো রূপে, কিন্তু সে মোটেও ভালো না, সে ভয়ঙ্কর। সে এভাবে তার ভালো রূপ দেখিয়ে মেয়েদের পাগল করে, তারপর তাকে মায়ায় ফেরে পরে ওকে বলি দেয় আর তার রক্ত খেয়ে নিজেকে শক্তিশালী করে। কবিরাজের কথায় জেসমিনের মা বাবা সহ জেসমিনও অবাক হয়। কবিরাজ কি বলছে এসব? জেসমিন মনে মনে ভাবলেন, কবিরাজ কি তাহলে ইয়ামিনের কথা বলছে? ইয়ামিন তাহলে ভয়ঙ্কর ও খারাপ জিন? কিন্তু আমার তো এমনটা মনে হয় না। না না, ইয়ামিন এরকমটা হতে পারে না। জেসমিন কবিরাজকে বললেন, কবিরাজ সাহেব আপনি যা বলছেন এটা সত্যি, আমি মিথ্যা বলবো না। আমার কাছে অনেক আগে থেকে একটা জিন আসে, ওর নাম ইয়ামিন। আপনি ইয়ামিনের ব্যাপারে যা বললেন আসলে ইয়ামিন ততটা খারাপ নয়, ও ভালো জিন, কখনো আমার কোনো ক্ষতি করেনি। জেসমিনের কথায় কবিরাজ মুসকে একটা হাসি দিয়ে বললেন, দেখো মা, ওই ইয়ামিন জিন তোমার কোনো ক্ষতি করেনি, কিন্তু করবে। ও তোমাকে ওর মায়ায় ফেলেছে, তোমাকে দেখাচ্ছে ভালো, কিন্তু ও আসলে ভালো না। আমি তোমাকে একটা তাবিজ দিচ্ছি, এটা পরে থাকবে সব সময়। আর ওই জিনটা বা তার পরিবার তোমার সাথে কখনো কথা বলতে চাইলে বলবে না, কোনো যোগাযোগ রাখবে না। যদি বাঁচতে চাও মা বাবার কথা মতো বিয়ে করো। তুমি বিয়ে করলে তোমার উপর থেকে এই অভিশাপটা কেটে যাবে। এই জিন আর তোমার কাছে আসতেও পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। কথাটা বলে কবিরাজ জেসমিনকে একটা তাবিজ দিলেন আর জেসমিনের মা বাবাকে বললেন, আপনার মেয়েকে একটু দেখে রাখবেন। কবিরাজের কথা মতো জেসমিনের মা বাবাকে জেসমিনকে নিয়ে আবার বাড়িতে আসলেন। এই ঘটনা রাতের বেলা। রাতের খাবার খেতে খেতে জেসমিনের বাবা জেসমিনকে বললেন, মা জেসমিন দেখলি তো কবিরাজ কি বলল, এখন থেকে সাবধানে থাকবি। তোর কাছে ইয়ামিন নামে কোনো জিন আসতো, সেটা আমাদের কেন বলিসনি? না বুঝে একটা ভুল করেছিস তাই কিছু বললাম না। তুই আমার আদরের মেয়ে, তোর যেন কোনো সমস্যা বা ক্ষতি না হয় সেজন্য দ্রুত তোকে ভালো কোনো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। মা বাবার কথা জেসমিন বলল, তোমাদের যা ভালো মনে হয় তাই করো বাবা। কথাটা বলে খাবার খেয়ে রুমে চলে গেল জেসমিন। রুমে গিয়ে মন খারাপ করে ভাবতে লাগলো কে আসলে সত্যি বলছে। ইয়ামিনের কথা শুনে মনে হয় না ও খারাপ, কিন্তু কবিরাজ তো বলল। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল জেসমিন। সে রাতে জেসমিন একটা স্বপ্ন দেখল। জেসমিন দেখল ইয়ামিন দূর থেকে জেসমিনকে বলছে, জেসমিন কবিরাজের দেওয়া তাবিজটা খুলে ফেলো, ওই তাবিজটার জন্য তোমার কাছে যেতে পারছি না। ইয়ামিনের কথায় জেসমিন স্বপ্নের মধ্যে বললেন, না, আমি তোমার সাথে কোনো কথা বা যোগাযোগ রাখতে চাই না। জেসমিনের কথা ইয়ামিন বলল, শুধু একটাবার আমার কথা শোনো, একবার তোমার তাবিজটা খোলো, আজকে না হোক কালকে একবার খুলবে, আমি একবার তোমার সাথে কথা বলতে চাই। এরকম একটা স্বপ্নে ঘুম ভেঙে যায় জেসমিনের। ওর ঘুম ভাঙতেই জেসমিন দেখলো সকাল হয়ে গেছে। এদিকে জেসমিনকে ওর মা ডাক দিয়ে বলছে, মা জেসমিন তোর জন্য নাস্তা রেডি করেছি, তোর বাবা ও আমি অপেক্ষা করছি, খেতে আয়। মায়ের ডাকে জেসমিন ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গিয়ে মা বাবাকে উদ্দেশ্য করে বললেন, মা তোমরা খেয়ে নাও, আমার খেতে ইচ্ছা করছে না। ওর বাবা বললেন, কেন রে মা, তোর কি শরীর খারাপ করেছে? বস এখানে আয়, একটু খেয়ে নে। বাবার কথায় জেসমিন নাস্তার টেবিলে বসে। ওর বাবা ওর মাকে উদ্দেশ্য করে বলল,
এই শোনো, একটা ভালো ছেলের খোঁজ পাওয়া গেছে। ছেলের ভালো ব্যবসা আছে, ছেলেটার ব্যবহারও ভালো। সেই ছেলে আজকে বিকেলে জেসমিনকে দেখতে আসবে। যদি পছন্দ হয়ে যায় তাহলে ওই ছেলের সাথে বিয়ে দেব। মা বাবার কথায় জেসমিন কিছু বললেন না। এদিকে কথা মতো বিকেলে সেই ছেলেটা আসলো। ছেলেটা জেসমিনকে দেখে পছন্দ হওয়ায়, ওর দুই পরিবারের কথায় মিল হওয়ায় জেসমিনের বিয়ে ঠিক করা হলো। এবার আর দেরিতে নয়, পরের দিন সন্ধ্যায় বিয়ে। এই চুক্তিতে ছেলে ও তার মা বাবা চলে গেলেন। সেদিন রাতে জেসমিনের গত রাতে স্বপ্নে দেখা ইয়ামিনের কথা মনে করতে ও ভাবল, ইয়ামিন আমার সাথে কথা বলতে চায়। কি কথা বলবে এই ভেবে কবিরাজের দেওয়া তাবিজটা খুলে ফেললেন। কবিরাজের দেওয়া তাবিজটা খোলার কিছুক্ষণ পর ইয়ামিন জেসমিনের কাছে আসলেন। ইয়ামিন আশায় জেসমিন বললেন, ইয়ামিন, আমাকে কি বলতে চাও বলো। জেসমিন, তুমি বিয়ে করছো, আমার বিষয়ে সবকিছু জানার পরও বিয়ে করতে রাজি হলে? জেসমিন, তুমি আমার বউ, সিরাজ তোমার ছেলে। তুমি এসব সত্যি কথাটা জেনেও অন্য কাউকে বিয়ে করতে কিভাবে রাজি হলে? ইয়ামিন, দয়া করে এসব আর বলো না। মা বাবা আমাকে একজন কবিরাজের কাছে নিয়ে গেছে। সেই কবিরাজ বলেছে তোমার বলা সব কথা মিথ্যা। তুমি আমাকে মায়ায় ফেলে ফেলে মেরে ফেলবে, আমাকে বলি দিয়ে তোমার শক্তি বাড়াবে। জেসমিন, সব মিথ্যা। ওই কবিরাজকে তোমার মা বাবা আগেই বলেছিল তোমাকে এসব বলতে, সব নাটক। আমি তোমার পায়ে পড়ি, আমার কথা বিশ্বাস করো। তুমি আমার বউ, তুমি অন্য কাউকে বিয়ে করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ইয়ামিন, আমি কিছুই বুঝি না। তুমি বলো মা বাবা মিথ্যা বলছে, ওদিকে মা বাবা বলছে তুমি মিথ্যা বলছো। আসল সত্যি কি সেটা আমি জানি না। ইয়ামিন, তুমি আমাকে মাফ করে দাও। আমি মা বাবার কথার বাইরে যেতে পারবো না। কাল আমার বিয়ে, আশা করি তুমি কোনো ঝামেলা করবে না। জেসমিনের কথায় কান্না ভরা চোখে ইয়ামিন একটা কথা বললেন। ইয়ামিন বললেন, এটাই তাহলে তোমার শেষ কথা? জানো আমি ব্যর্থ তোমাকে বোঝাতে। জানো তোমার মা বাবার অভিনয়ের কাছে আমি হেরে গেছি। আমি তোমার স্বামী, আমি চলে যাচ্ছি। জানি না তোমার সাথে আমার আর কখনো দেখা হবে কিনা। যাবার আগে একটা কথা বলে যাই, মানুষ সময় থাকতে আপন মানুষটিকে চেনে না, চেনে তখন যখন সে জীবনে থাকে না। সময় থাকতে আমাকে চিনলে না, তাই না? তবে খুব তাড়াতাড়ি সত্যিটা জানতে পারবে, তখন হয়তো আমি থাকবো না তোমার জীবনে। কথাটা বলে খুব কষ্টে সেখান থেকে চলে গেল ইয়ামিন। ইয়ামিনের কথায় মনের অজান্তেই জেসমিনের চোখে পানি চলে আসছে। ইয়ামিন চলে যাবার পর মন খারাপ করে সারা রাত না ঘুমিয়ে পার করে দেয় জেসমিন। পরের দিন সকালবেলা জেসমিনের বাড়িতে দুজন লোক আসে, ইয়ামিনের মা বাবা। তারা মানুষের রূপে জেসমিনদের বাড়ির বাহিরে এসে জেসমিনের মা বাবাকে উদ্দেশ্য করে ডাকতে থাকে। তাদের ডাকে জেসমিনের মা বাবা বাহিরে গিয়ে বলেন, কে আপনারা? আপনাদের তো চিনলাম না। জেসমিনের মা বাবার কথায় ইয়ামিনের বাবা বলেন, আপনাকে একটা কথা বলার জন্য আসলাম। আসলে আপনার মেয়ে জেসমিন, ওকে আমার ছেলেটা খুব ভালোবাসে। আপনারা আপনাদের মেয়েকে অন্য কারোর সাথে কেন বিয়ে দিচ্ছেন? ইয়ামিনের বাবার কথায় জেসমিনের বাবা বললেন, আপনার ছেলে আমাকে ভালোবাসে মানে? আপনারা কে বলুন তো? এবার ইয়ামিনের বাবা কিছু না লুকিয়ে বললেন, আমরা ইয়ামিনের মা বাবা। আপনারা নিশ্চয়ই চেনেন আমাদের। দেখুন, ভুল বুঝিবুঝির কারণে আপনারা আমাদের উপর রাগ করে আছেন। আপনারা আমাদের জিন জাতিদের দেখতে পারেন না, তাই আপনার মেয়ের বিয়ে অন্য কারোর সাথে দিচ্ছেন। কিন্তু আপনারা তো ভালো করে জানেন আপনাদের মেয়ে জেসমিন বিবাহিত। আমার ছেলে ইয়ামিন আপনাদের জামাই। ইয়ামিনের বাবার কথা শুনে জেসমিনের মা বলল, কি বলছেন আপনারা? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আপনারা জিনজাতি হয়ে আমাদের মেয়েকে নিয়ে এসব কি বলছেন? আমরা আপনাদের চিনি না, আপনার ছেলেকেও চিনি না, চলে যান এখান থেকে। জেসমিনের বাবা বলল, হ্যাঁ আপনারা কি বলছেন? আমরা কিছুই জানি না, আপনারা চলে যান। আমার মেয়ের বিয়ে আজকে সন্ধ্যায়, আশা করি কোনো ঝামেলা করবেন না, নইলে কবিরাজ নিয়ে এসে বন্দি করব। জেসমিনের মা বাবার কথা ইয়ামিনের বাবা বলল, ভালোই তো অভিনয় পারেন, এমন ভাব করছেন যেন কিছু জানেন না। একটা কথা মনে রাখবেন, আমি বেঁচে থাকতে আমার ছেলের বউকে অন্য কারোর সাথে বিয়ে হতে দিব না। কথাটা বলে চলে গেলেন ইয়ামিনের বাবা। এদিকে এই বিষয়টা বাড়ির ভেতর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছেন জেসমিন। জেসমিন সব দেখে কাউকে কিছু বুঝতে না দিয়ে ওর রুমে গিয়ে ঘুমানোর ভান করে শুয়ে রইল। ইয়ামিনের মা বাবা চলে যাবার পর জেসমিনের মা বাবা ঘরে এসে নিজেদের মতো কথা বলতে লাগলো। তখনই জেসমিন লুকিয়ে লুকিয়ে তার মা বাবার কথা শুনতে লাগলো। জেসমিনের মা জেসমিনের বাবাকে বলছে, হ্যাঁ গো, এখন কি হবে? মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতে কি অভিনয়টা না করলাম। এমনকি কবিরাজকে বলে আমার নিজের শরীরে নিজে জিন লাগিয়ে দিলাম, যেন জেসমিনের জিনের প্রতি ঘৃণা তৈরি হয়। দুজনে এত অভিনয় করছি, তারপরও তো ইয়ামিন ও তার পরিবার পিছু ছাড়ছে না। আজকে সন্ধ্যায় জেসমিনের বিয়ে। ইয়ামিনের বাবা কি বলল শুনলে না? উনি নাকি বিয়ে হতে দিবে না। আমার তো ভয় লাগছে। জেসমিনের মায়ের কথায় ওর বাবা বললেন, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না তো, আমি সেই ব্যবস্থা করে রেখেছি। জেসমিনের বিয়ের সময় আমাদের বাড়িতে উপস্থিত থাকবে 7 জন কবিরাজ। কবিরাজ পাহারা দিবে, আমি দেখি ইয়ামিনের বাবা বা ইয়ামিন কিভাবে আসে। আজকে সন্ধ্যা পর্যন্ত আগের মতো অভিনয় করে যাও, জেসমিন যেন কোনোভাবেই জানতে না পারে। ওর বিয়ে হয়ে গেলে তারপর সব ঠিক হয়ে যাবে। মা বাবার মুখে এসব কথা শুনে জেসমিন মাথায় হাত দিয়ে বসে পড়ে। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তাহলে ইয়ামিন ও তার পরিবার সব সত্যি বলছে? আমি তাহলে ইয়ামিনের বউ, সিরাজ তাহলে আমার ছেলে? মা বাবা এত বড় অভিনয় করতে পারলো আমার সাথে? এসব ভাবতে ভাবতে কান্না করতে লাগলো জেসমিন। মা বাবা এত বড় অভিনয় করতে পারলো আমার সাথে?
এদিকে আজকে সন্ধ্যায় বিয়ে, হাতে সময় মাত্র কয় ঘন্টা। জেসমিন নিজের ঘরে কান্না করছে। আজ তার সব ভুলে গেছে। ইয়ামিন তার স্বামী, সিরাজ তার ছেলে। ইয়ামিনের সাথে সে সংসার করছে, তাহলে ওর মা বাবা কেন এমনটা করছে? কেন ইয়ামিনকে মেনে নিচ্ছে না? কারণ কি? এদিকে জেসমিনের কান্নায় ওর মা বাবা রুমে এসে জিজ্ঞেস করলেন, মা জেসমিন কি হয়েছে, কান্না করছিস কেন? আজকে তোর বিয়ে, আমাদের ছেড়ে চলে যাবি, এই জন্য কান্না করছিস বুঝি? মা বাবার কথায় কান্না ভরা চোখে জেসমিন বলে উঠল, আমি তোমাদের কত বিশ্বাস করেছি, সে তোমরা আমার মা বাবা হয়ে আমার সাথে এত বড় খেলা খেললে, এত অভিনয় করলে। জেসমিনের কথায় ওর মা বললেন, আরে মা কি বলিস, আমরা কোনো অভিনয় করিনি। এবার জেসমিন বলল, মা চুপ, একদম চুপ, অনেক বোকা বানিয়েছ আমাকে। আর না, আর একটাও মিথ্যা বলবে না, আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। এখনও কি মিথ্যা বলবা? জেসমিনের কথায় ওর মা বাবা বললেন, ও তাহলে তুই সব শুনে ফেলেছিস, জেনে গেছিস? সব যেহেতু জেনে গেছিস, তাহলে এটা জেনে রাখ, আমরা বেঁচে থাকতে ইয়ামিনের কাছে তোকে আর যেতে দিব না। আমরা তোকে অন্য কারোর সাথে বিয়ে দেব। মা বাবার কথায় জেসমিন ওদের জিজ্ঞেস করলেন, কেন কেন এমনটা করছো? আমি বিবাহিত, আমার একটা ছেলে আছে, ওদের থেকে আমাকে আলাদা কেন করছো? কারণটা বলো আমাকে। জেসমিনের কথায় ওর বাবা বললেন, দেখ মা, তুই সহ সবাই আমাদের ভুল বুঝতেছে, কিন্তু আমরা কি করব বল? তোর আর ইয়ামিনের বিয়ে দিয়েছিল তোর দাদা। তোর দাদা ও ইয়ামিনের দাদা বন্ধু ছিলেন। সেই সুবাদে দুজনের মাঝে আসা যাওয়া দেখা সবকিছুই হতো। ওদের বন্ধুত্ব আর ঘনিষ্ঠ হতে তোর আর ইয়ামিনের বিয়ে দেন। আমরা প্রথমে রাজি ছিলাম না, কিন্তু পরে ঠিকই রাজি হয়েছি। কিন্তু যখন দেখলাম তুই বিপদের মুখে, তোর মৃত্যুর আশঙ্কা আছে, তখন মেনে নিতে পারিনি। ইয়ামিনকে নাকি কোনো পরী পছন্দ করত, কিন্তু ইয়ামিন তোকে বিয়ে করার পর সে পরী তোর ওপর আক্রমণ করে। তুই অনেক আহত হয়েছিলি, আল্লাহ রহমতে বেঁচে গিয়েছিলি, কিন্তু তোর স্মৃতি হারিয়ে গেছে। তোর স্মৃতি হারানোর পর আমরা এই সুযোগটা নেই। আমরা আর চাই না তুই ইয়ামিনের কাছে ফিরে যা, তাই তোকে অন্য কোথাও বিয়ে দিতে চাইছি। তুই ইয়ামিনের কাছে ফিরে গেলে আবারও তো ওই পরী তোর উপর আক্রমণ করতে পারে। ইয়ামিন যেন তোর কাছে আসতে না পারে, সেজন্য তোকে সবসময় তাবিজ পরিয়ে রাখতাম, কিন্তু তবুও তোকে ইয়ামিন ও তার পরিবারের চোখের আড়াল করতে পারলাম না। দেখ মা, আমরা মানলাম ইয়ামিন তোর স্বামী, ছোট সিরাজ তোর ছেলে, সব মেনে আমরা তোকে অন্য কোথাও বিয়ে দেব, আর সেটা কিছুক্ষণ পরে। মা বাবার কথায় জেসমিন বললেন, কিন্তু বাবা, আমি তো বিবাহিত। না বাবা, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। জেসমিনের কথায় ওর মা বাবা ধমক দিয়ে বললেন, বেশি কথা বলবি না, আমরা যা বলছি তাই হবে। কথাটা বলে জেসমিনের মা বাবা জেসমিনকে রুমে আটকে রাখলেন। কিছুক্ষণ পর সন্ধ্যা হলো। একটু পরে হয়তো বরযাত্রীরা চলে আসবে। জেসমিন রুমে কান্না করছে আর বলছে, মা, আমি ইয়ামিনের কাছে যাব, আমি অন্য কাউকে বিয়ে করব না। কিন্তু জেসমিনের কোনো কথা না শুনে সব কিছুর আয়োজন করা হলো। কথা মতো 7 জন কবিরাজ এসে জেসমিনদের বাড়ির চারদিকে ঘিরে নিজেদের মতো কাজ করতে লাগলো, যেন ইয়ামিন ও তার পরিবারের কেউ এসে ঝামেলা না করতে পারে। কথা মতো কিছুক্ষণের মধ্যেই বর চলে আসলো। জেসমিন বিয়ে করবে না, কিন্তু ওকে জোর করে বিয়ের সাজে সাজানো হলো। আর কিছুক্ষণ পর শুরু হলো বিয়ের কাজ। বিয়ের কাজ শুরু হতে না হতে ইয়ামিনের বাবা কয়েকজন জিনকে নিয়ে সেখানে উপস্থিত হলেন। ইয়ামিনের বাবা এসে জেসমিনের বাবাকে আবারও বুঝালেন, কিন্তু জেসমিনের বাবা কোনোভাবেই বুঝলেন না, উল্টো কবিরাজের ভয় দেখালেন। ওদিকে ইয়ামিনের বাবাকে দেখে সেই কবিরাজগুলো ভয় দেখাতে শুরু করলো। এসব দেখে ইয়ামিনের বাবা ও তার সাথে আসা জিনগুলো আগে কবিরাজের উপর আক্রমণ করলো। শুরু হলো 2 দলের মাঝে যুদ্ধ। সেই যুদ্ধে কিছুক্ষণের মধ্যেই কবিরাজ 7 জন গুরুতরভাবে আহত হয়ে পড়লেন। সেই জিনদের আক্রমণে লণ্ডভণ্ড হয়ে গেল সবকিছু। এরকম পরিস্থিতিতে বর ও বরের সাথে আসা কয়েকজন পালিয়ে গেলেন ভয়ে। বাড়িতে তখন জেসমিন ও জেসমিনের বাবা মা। ইয়ামিনের বাবা সব কবিরাজকে আহত করে জেসমিনকে তার সাথে নিয়ে যাবে। ঠিক তখনই জেসমিনের মা বাবা ইয়ামিনের মা বাবাকে বললেন, থামুন, অনেক হয়েছে, আমরা বেঁচে থাকতে আমাদের মেয়েকে কোথাও নিয়ে যেতে দেব না। আপনি যদি জোর করে আমাদের মেয়েকে নিয়ে যান, তাহলে আমরা আত্মহত্যা করব, আমাদের মৃত্যুর জন্য দায়ী থাকবেন আপনি। এই বলে রাস্তা আটকে দাঁড়ালেন জেসমিনের মা বাবা। ওদের এমন কথা ও আচরণে ইয়ামিনের বাবা বললেন, অনেক মানুষ দেখেছে, কিন্তু আপনাদের মতো কঠিন মনের মানুষ দেখিনি। আমরা খারাপ জিন না, ক্ষমতা দেখিয়ে আপনার মেয়েকে নিয়ে যেতে পারি, কিন্তু যাব না। আপনাদের জেদের কাছে আমরা হেরে গেলাম। আপনাদের মেয়ে আপনাদের কাছে থাকুক, আমরা চলে যাচ্ছি। কথাটা বলে চলে যাবেন ইয়ামিনের বাবা। ঠিক তখনই জেসমিন বললেন, বাবা দাঁড়ান, আমিও যাব আপনার সাথে, আপনি আমাকে নিয়ে চলুন, আমি যাব আমার স্বামী সন্তানের কাছে। জেসমিনের কথা ইয়ামিনের বাবা কান্না করে দিয়ে বললেন, এই বুঝটা যদি একদিন আগে বুঝতা, তাহলে ওকে হারাতে হতো না রে মা। ইয়ামিনের কথায় জেসমিন কিছুই বুঝলেন না। এদিকে জেসমিন রাজি হওয়ায় ইয়ামিনের বাবা জেসমিনকে নিয়ে তার রাজ্যে চলে গেলেন। জিন রাজ্যে যাবার পর জেসমিন দেখলেন সিরাজ কান্না করছে। সিরাজকে কান্না করতে দেখে জেসমিন ওকে কোলে নিয়ে বলল, বাবা, এই দেখো আমি এসে গেছি, আমি তোমার মা হই। বাবা, তুমি কাঁদছো কেন? তোমার বাবা কোথায়? ইয়ামিন, তুমি কোথায়? দেখো আমি চলে আসছি, না বুঝে অনেক কষ্ট দিয়েছি তোমাকে, আসো আমার কাছে আসো। জেসমিনের কথায় সেখানে থাকা সবাই কান্না করতে লাগলো।
সবার কান্না দেখে জেসমিন ইয়ামিনের ভাবিকে জিজ্ঞেস করলেন, ভাবি আপনারা সবাই কান্না করছেন কেন? ইয়ামিন কোথায়? ওকে বলেন আমি আসছি, বলেন আমার সামনে আসতে। জেসমিনের কথায় ইয়ামিনের ভাবি বললেন, ইয়ামিন আর আমাদের সামনে আসবে না, ও আর আমাদের মাঝে নেই, ইয়ামিন মারা গেছে। ভাবির কথায় জেসমিন একটা চিৎকার দিয়ে পড়ে গেলেন আর কান্না করতে করতে বললেন, না না, আমি বিশ্বাস করি না, আপনারা মিথ্যা বলছেন। আমার ইয়ামিনকে কোথায় লুকিয়ে রেখেছেন? আমার সামনে নিয়ে আসুন। জেসমিনের কান্না ও চিৎকারে ইয়ামিনকে সামনে নিয়ে আসা হলো, কিন্তু সেটা ইয়ামিনের লাশ। ইয়ামিনের লাশ সামনে নিয়ে আসায় জেসমিন ইয়ামিনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। জেসমিনের কান্নায় সেখানে থাকা সবাই কান্না করতে লাগলো। জেসমিন ইয়ামিনকে জড়িয়ে ধরে কান্না করছেন আর ভাবতে লাগলেন ইয়ামিনের বলা সেই কথাগুলো। ইয়ামিন বলেছিল, সময় থাকতে আমাকে চিনলে না, খুব তাড়াতাড়ি সত্যিটা জানতে পারবে, কিন্তু তখন হয়তো থাকবো না আমি তোমার জীবনে। আসলে সময় থাকতে মানুষ আপন মানুষটিকে চিনতে পারে না। জেসমিনের অন্য কোথাও বিয়ে হবে এটা ইয়ামিন মানতে পারেনি বলে মারা গেছে। এখন জেসমিন যতই কান্না করুক, ইয়ামিনকে আর ফিরে পাবে না। প্রিয় শ্রোতা, ইয়ামিনের মৃত্যুর মধ্য দিয়ে এই জিনের সাথে সংসার গল্পের সিজন 1 শেষ হলো। অনেকেরই হয়তো মন খারাপ হবে গল্পটা শুনে। আমি তাদের বলবো মন খারাপ করবেন না, কারণ এই গল্পের সিজন 2-তে থাকবে নানা কাহিনী, এখনও অনেক কাহিনী বাকি। আপনারা কি জিনের সাথে সংসার সিজন 2 চান, নাকি অন্য গল্প চান? গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। সিজন 1 ভালো লাগলে সিজন 2 নিয়ে আসবো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম।